ফার্স্টেই চলে আসি যে তুমি যদি আমাকে বলো যে আপু আপনি আমাকে এটা বলেন যে মেডিকেলের জন্য ফার্স্টে জিকে কি কি টপিক পড়তে হয়, কিন্তু আমি তোমাকে বলবো টপিকের আগে তুমি যেই টপিকগুলো আপু তোমাকে এমসিকিউ ধরে ধরে টপিক অনুযায়ী সলভ করে দেবো, সেটা কোনো সমস্যা নাই, কিন্তু তোমাকে এটা মাথায় রাখতে হবে জিকে কিভাবে পড়তে হয়। জিকে যেহেতু তোমার কাছে এখন মাত্র 3 মাস সময় আছে, 3 মাস না আমি ধরে নিই রাফলি 2 মাস সময় আছে, 1 মাস তোমার রিভিশনে যাবে, ঠিক আছে। এই 2 মাসে জিকের জন্য তোমাকে স্ট্র্যাটেজিক্যালি পড়তে হবে। তোমাকে থিওরির থেকে বেশি প্রশ্ন প্র্যাকটিসে বেশি গুরুত্ব দিতে হবে, কারণ মেডিকেল ভর্তি পরীক্ষার ইতিহাসে আমরা দেখেছি যে বিসিএস থেকে হুবহু প্রশ্ন তুলে দিয়ে দেওয়া হয়েছে। আমি তোমাকে একটু পরে দেখাবো, দেখবে একটা প্রশ্ন তোমার বিসিএস এ আসছে, সেম প্রশ্ন কপি পেস্ট করে তোমার মেডিকেলে চলে আসছে, বা সেম প্রশ্ন না আসলে সেম টপিক থেকে প্রশ্ন তুলে মেডিকেলে চলে আসছে। সো মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য তোমার প্রশ্ন প্র্যাকটিস করা খুবই খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে। এটা তোমার প্রথম প্রায়োরিটি থাকবে। তুমি যদি ধরো এখন তুমি পড়তে বসছো হচ্ছে প্রাচীন বাংলার ইতিহাস, ঠিক আছে, তো প্রাচীন বাংলার ইতিহাস পড়তে গেলে ওটার মধ্যে থিওরি প্রচুর পরিমাণ আছে। তুমি যদি 1 ঘন্টা জিকে জন্য টাইম সেট করে রাখো, ফার্স্টে জিকে কত ঘন্টা পড়বো, মিনিমাম প্রত্যেকদিন 1.5 ঘন্টার মতন পড়তে হবে তোমাকে, এখন জিকে প্রতি সময় দিতে হবে, ঠিক আছে। এখন এই 1.5 ঘন্টার মধ্যে তুমি যদি 1 ঘন্টা জাস্ট থিওরি পড়ে কাটায় দাও, বাকি 30 মিনিট এমসিকিউ প্র্যাকটিস করো, তাহলে তোমার জন্য কিন্তু ব্যাপারটা টাফ হয়ে যাবে, ঠিক আছে। তোমাকে এটা মাথায় রাখতে হবে যে তোমার এখন থিওরির থেকে বেশি তোমাকে প্রশ্ন প্র্যাকটিসে বেশি জোর দিতে হবে, ঠিক আছে। একদম হুবহু প্রশ্ন কমন চলে আসে। সো তোমাকে ধরো এভাবে করে টাইমটা ডিভাইড করবা যে 45 মিনিট আমি থিওরি পড়বো, থিওরিটা তো মুখস্থ করবা না, জাস্ট 1-2 বার করে ভালো করে রিডিং দিয়ে যাবা, তারপর তুমি প্রশ্ন প্র্যাকটিস করলে বুঝে যাবে যে আসলে কোন কোন জায়গা থেকে তোমার প্রশ্নটা আসে, ঠিক আছে। সেকেন্ডলি তোমার জিকের ক্ষেত্রে রিসেন্ট ইনফরমেশন, সাম্প্রতিক জিকে যেটাকে আমরা বলি রিসেন্ট জিকে বা রিসেন্ট ইনফরমেশন খুবই 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 গুরুত্বপূর্ণ। মেডিকেল ভর্তি পরীক্ষা তুমি আপু সামনে গেলে তোমাকে আপু কিছু প্রশ্নের মাধ্যমে দেখাবো যে যেই যে টপিকগুলো আমি তোমাকে ইম্পর্টেন্ট বলছি ওগুলোতে আদিমকালে কি হয়েছে না হয়েছে তার থেকে বেশি প্রশ্ন আসছে হচ্ছে রিসেন্ট কি হচ্ছে। যেরকম আমি তোমাকে একটা এক্সাম্পল দিই, ধরো পদক পুরস্কারের ক্ষেত্রে 2016 সালে প্রশ্ন আসে যে তোমার চিকিৎসা ক্ষেত্রে তোমার স্বাধীনতা পুরস্কার পায় কে, ওটা 2016-17 মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্ন চলে আসছে। তো তোমার এই বছর কি লাগবে, 26-27 সালে কি কি হচ্ছে, ঠিক আছে। যেরকম ধরো বেগম খালেদা জিয়াকে মরণোত্তর স্বাধীনতা পুরস্কার দেওয়া হয়েছে, তো এই যে দেখো এটা কিন্তু খুবই রিসেন্ট একটা ইনফরমেশন না। তো তোমার এই ধরনের প্রশ্ন হচ্ছে মেডিকেল ভর্তি পরীক্ষা আসতে পারে। তো মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য তোমার প্রশ্ন প্র্যাকটিস দেন রিসেন্ট জিকে খুব খুব ইম্পর্টেন্ট। এখন আমি জানি তুমি আমাকে প্রশ্ন করবা যে আপু আপনি যে বলছেন রিসেন্ট জিকে ইম্পর্টেন্ট, আমি রিসেন্ট জিকেটা পড়বো কোত্থেকে। তো রিসেন্ট জিকের ক্ষেত্রে তোমরা হয়তো শুনছো যে কিছু সাম্প্রতিক ক্যাপসুল পাওয়া যায় 30 টাকা করে, কারেন্ট অ্যাফেয়ার্স নামে 30 টাকা করে নাকি 20 টাকা করে এরকম পাওয়া যায়। এখন তুমি দেখবে কারেন্ট অ্যাফেয়ার্স এর সাইজই হচ্ছে এত মোটা মোটা, কিন্তু এখন তোমার কাছে তো সময় নাই, প্রতি মাসে একটা করে কারেন্ট অ্যাফেয়ার্স বের হয়, এবং তোমার তো যদি এই 2 মাসেরটা পড়লে হবে না, তোমাকে সামনের আরো এতগুলো মাস 2026 সালে যা যা হয়েছে সেটারও আপডেট রাখতে হচ্ছে। এবং মেডিকেল ভর্তি পরীক্ষার 15 দিন আগে প্রশ্ন রেডি হয়ে যায়। সো তোমার মেডিকেল ভর্তি পরীক্ষার 15 দিন আগের পর্যন্ত সাম্প্রতিক জিকে সম্পর্কে আপডেটেড থাকতে হবে। এখন প্রশ্ন আছে আপু এগুলো কোথায় পাবো, তো এগুলোর জন্য কোনো টেনশন নাই, ভিডিও যে দায়িত্ব নিয়ে নিচ্ছে আমরা আমাদের পেইড ব্যাচের স্টুডেন্টদেরকে এই সাম্প্রতিক জিকের ক্লাসগুলো একদম রেকর্ড করে প্রতি সপ্তাহে বা প্রতি মাসে একটা করে রেকর্ড করে করে ইভেন ওদেরকে পিডিএফ প্রোভাইড করব। ইভেন মেডিকেল ভর্তি পরীক্ষার আগে 15 দিন আগে আমরা ওদেরকে একটা ফাইনাল পিডিএফ দিব যে এই পিডিএফটা পড়ো, এখানের বাইরে থেকে তোমার কোনো সাম্প্রতিক জিকে পড়তে হচ্ছে না, ঠিক আছে। আমি কয়েকটা ফ্রি ক্লাস নেওয়ার চেষ্টা করবো, বাট সবগুলো না, সবগুলো বেসিক্যালি আমাদের পেইড ব্যাচের স্টুডেন্টদের জন্য থাকবে, ঠিক আছে। ওকে, ঠিক আছে। আচ্ছা, আমাদের প্রি মেডিকেল ব্যাচের ওরিয়েন্টেশন হচ্ছে তোমার 11ই আগস্ট, ক্লাস শুরু 15ই আগস্ট থেকে। আর আমাদের ফাইনাল অ্যাডমিশন ব্যাচ যেখানে আমাদের গোল্ড ডিগার 6.2 ফার্স্ট টাইমারদের ব্যাচ এবং আমাদের 6.2S মানে সেকেন্ড টাইমারদের ব্যাচ, একদম নিউ দুইটা ব্যাচের ওরিয়েন্টেশন হচ্ছে 18ই আগস্ট থেকে এবং ক্লাস শুরু 20 আগস্ট থেকে। আশা করি আপনাদের ক্লিয়ার হয়ে গেছে। ওকে, এখন দেখো আমরা চলে আসি তোমার কি কি পড়তে হবে। এখন দেখো আমি জানি তোমাদের এখানে হয়তো খুব একটা ক্লিয়ারলি দেখা যাচ্ছে না, আমি পিডিএফ দিয়ে দেবো, এটাতে কোনো সমস্যা নেই। তো মেডিকেল ভর্তি পরীক্ষায় তোমার টপিক অ্যানালাইসিসের মধ্যে প্রথমেই চলে আসে আমাদের প্রাচীন বাংলা ও ইংরেজ শাসনামল। এই টপিক থেকে তোমার মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য আমি বলবো 3 স্টার ইম্পর্টেন্ট একটা টপিক, কারণ এই টপিক থেকে তোমার প্রতি বছর একটা না একটা প্রশ্ন আসেই আসে। এর মধ্যে সবচেয়ে কমন প্রশ্ন কোনটা আসে, তোমরা যারা জিকে বই কিনছো বা জিকেলজি বই হাতে পেয়ে গেছো আমাদের পেইড ব্যাচের স্টুডেন্টরা, তারা দেখবা সামনে একটা বড়সড় বক্স আছে। ওই বক্সটার মধ্যে যে আজকের ধরো ঢাকা, ধরো আজকের বরিশাল, আজকে তোমার রাজশাহী, এটা প্রাচীন বাংলায় কি নামে পরিচিত ছিল বা কোন অংশের ছিল সেটা নিয়ে তোমার মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্ন আসে, ঠিক আছে। ইভেন এই প্রশ্নগুলো তোমার বিসিএস থেকে একদম হুবহু তুলে দেয়, এবং বিসিএস যেগুলো আসে সেগুলো দেখো। আমি তোমাকে একটা প্রশ্ন দিয়েছি, এটা মেডিকেল ভর্তি পরীক্ষা 23-24 প্রশ্ন। আচ্ছা, আমি তো আমার পরিচয় দিইনি, আমি মেডিকেল ভর্তি পরীক্ষায় 22-23 ফার্স্ট টাইম হিসেবে চান্স পাই।
আমার বারো এখান থেকে একটা প্রশ্ন চলে আসে, তুমি চিন্তা করো তাহলে এই টপিকটা কি পরিমাণ ইম্পর্টেন্ট। ঠিক আছে, এখানে দুইটা ব্রড টপিক আছে, প্রাচীন বাংলা একটা টপিক, ইংরেজ শাসনামল আরেকটা টপিক। ঠিক আছে, তো দেখো এখানে প্রথম প্রশ্ন পাচ্ছি আমরা, সিলেট কোন প্রাচীন জনপদের অন্তর্ভুক্ত। তো দেখো তোমার গুরুত্বপূর্ণ যেসব জেলাগুলা, ধরো সিলেট, চট্টগ্রাম, ঢাকা, বরিশাল, রাজশাহী, বগুড়া, তারপর চলে আসে তোমার কুমিল্লা, এই যে সব গুরুত্বপূর্ণ জেলাগুলো আছে এগুলা থেকে প্রশ্ন আসে। এবং আমাদের পেইড ব্যাচের স্টুডেন্টদেরকে আমরা এগুলো নেমুনিক দিয়ে পড়াই, দেখো এইভাবে করে মনে রাখবা। তো আমি এইভাবে করে পড়াইতাম যে সিলেট, দেখো হরিকেল, হরি মানে হচ্ছে তোমার সবুজ। ঠিক আছে, তো সিলেট, চট্টগ্রাম এগুলো খুবই সবুজে ঘেরা এলাকা। সো এই হরিকেল ছিল তোমার এই সিলেটের আদি অঞ্চলের নাম। ইভেন তোমার বিসিএস এ প্রশ্ন আসে হচ্ছে চট্টগ্রাম বা তোমার হরিকেলের মধ্যে অন্তর্ভুক্ত কোনটা ছিল, তখন অপশন ছিল তোমার চট্টগ্রাম। দেখো সেম প্রশ্নটাই সেম টপিক থেকেই বা সেম লাইন থেকে তোমার প্রশ্ন দিয়ে দিয়েছে, জাস্ট জায়গাটা চেঞ্জ করে দিচ্ছে। তো এই জন্য বারবার বলি যে বিসিএস এর প্রশ্নগুলো বেশি বেশি করে সলভ করার চেষ্টা করবা, ওই টপিক ধরে পড়লেও তোমার কমন পড়ে যাবে। ঠিক আছে, এরপর দেখো না, কোনো বইয়ের পিডিএফ দেওয়া হবে না, পেইড ব্যাচের সঙ্গে কোনো বইয়ের পিডিএফ দেওয়া হবে না। আচ্ছা, এরপর দেখো এই যে মেডিকেল ভর্তি পরীক্ষা 22-23, মানে আমি যেবার মেডিকেল ভর্তি পরীক্ষা দিই সেইবার এখান থেকে একটা প্রশ্ন আসে, বাংলার সবচেয়ে প্রাচীন জনপদ কি। তাহলে দেখো এই যে প্রাচীন জনপদ, বাংলার তোমার টোটাল 16টা জনপদ ছিল, এই 16টা জনপদ থেকে ঘুরে ফিরে বারবার প্রশ্ন চলে আসে। দেখো এই যে এই টপিকটা তোমার জন্য একদম 5 স্টার ইম্পর্টেন্ট টপিক। সো প্রাচীন বাংলা ইংরেজি শাসনামল যখন পড়বা এটা একটু ইম্পর্টেন্স দিয়ে পড়বা, এখান থেকে ইনাফ পরিমাণ প্রশ্ন সলভ করার চেষ্টা করবে। ঠিক আছে, তো এখানে হয়তো অনেকে আছে জানো যে বাংলার সবচেয়ে প্রাচীন জনপদ ছিল তোমার পুন্ড্র, যেটা বর্তমানে তোমার হচ্ছে মহাস্থানগড় এরিয়ার মধ্যে পড়ে। ঠিক আছে, ওকে। আচ্ছা, তাহলে দেখো এই যে আমি যে বলছিলাম বাংলার সবচেয়ে প্রাচীন জনপদের নাম কি, যেটা মেডিকেল ভর্তি পরীক্ষা 22-23 আসে, দেখো এটা তোমার টোটাল 4 বার বিসিএস এ আসছে, 44, 43, 41, 36, টোটাল 4 বার বিসিএস এ আসা প্রশ্ন দেখো মেডিকেল ভর্তি পরীক্ষা হুবহু কপি পেস্ট করছে। তো যেটা আপু তোমাকে বলছিলাম যে মেডিকেল ভর্তি পরীক্ষা যখন তুমি দিবা বা এই চিন্তা ভাবনা আছে, তোমাকে প্রশ্ন প্র্যাকটিসের উপর জোর দিতে হবে। প্রশ্ন প্র্যাকটিসের ক্ষেত্রে তোমার মেডিকেল ভর্তি পরীক্ষা, মেডিকেল এবং ডেন্টাল ভর্তি পরীক্ষা বিগত বছরের প্রশ্ন, বিসিএস এর প্রশ্ন, ঢাকা ইউনিভার্সিটির প্রশ্ন, কিছু ক্ষেত্রে তোমার জাহাঙ্গীরনগর এবং রাজশাহী ইউনিভার্সিটির কিছু প্রশ্ন তোমার লাগে। তো তুমি যত বেশি প্রশ্ন সলভ করো তত তোমার জিকে দক্ষতা বাড়বে। ঠিক আছে, ওকে। এরপর দেখো বাংলা বর্তমান বৃহত্তর ঢাকা জেলা, যেটা তোমাকে বলছিলাম ওই দেখো গুরুত্বপূর্ণ কোন জনপদের অন্তর্ভুক্ত ছিল। দেখো সেম প্রশ্ন তোমার হচ্ছে প্রশ্ন পরীক্ষার মধ্যে চলে আসছে। তো দেখো তোমার এই বছরে দেখো যে বঙ্গের আন্ডারে ছিল, এখন তো আমার কাছে বক্স নেই, আমি তোমাকে দেখাতে পারতেছি না। তো যারা আমাদের পেইড ব্যাচের স্টুডেন্ট তারা এটা আরো ভালো করে জানাবা, তোমার কাছে যে জিকে বই আছে সবগুলোর মধ্যে এই টপিকটা আছে। তো দেখো এই বছর মেডিকেল ভর্তি পরীক্ষা চলে আসতে পারে যে রাজশাহী কোন জনপদের অন্তর্ভুক্ত ছিল, কুমিল্লা কোন জনপদের অন্তর্ভুক্ত ছিল, তারপর তোমার আসতে পারে বগুড়া কোন জনপদের অন্তর্ভুক্ত ছিল, ময়মনসিংহ কোন জনপদের অন্তর্ভুক্ত ছিল। এই ধরনের একটা প্রশ্ন এই বছর মেডিকেল ভর্তি পরীক্ষা চলে আসতে পারে। ঠিক আছে, বা ধরে ভাবে আসতে পারে যে বাংলার সবচেয়ে প্রাচীন জনপদের রাজধানীর নাম কি ছিল, পুন্ড্রনগর। তাহলে আশা করি আপনারা এখন এই ধরনের প্রশ্ন আসলে পারবেন। ওকে, এই দেখো যেটা তোমাকে বলছিলাম প্রাচীন বাংলা হরিকেল, দেখছো হরিকেল থেকে প্রশ্ন, বাট এখানে কিন্তু অপশনে চট্টগ্রাম। তো যারা এই হরিকেল, আমি আমার পেইড ব্যাচে 16টা জনপদই মুখস্থ করতে বলি না, কয়েকটা জনপদের কয়েকটা জেলা মুখস্থ রাখতে বলি। এর মধ্যে দেখো এগুলা আমাদের কমন পড়ে যায়, চট্টগ্রাম যেটা তোমাকে বলছিলাম হরিদের সবুজ, তাহলে সবুজ ঘেরা অঞ্চলগুলো হচ্ছে পাহাড় পর্বতলা অঞ্চল, সিলেট, চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রাম এগুলা। ওকে, তাহলে দেখো এটা তোমার হচ্ছে 38 বিসিএস এর প্রশ্ন। আশা রাখতে হতে পারে মেডিকেল ডেন্টাল আলাদা, কারণ গতবার একটা প্রেসার ছিল, গতবার তোমার হচ্ছে নির্বাচন ছিল, তো নির্বাচনের প্রেসার আসলে সব পরীক্ষাগুলো খুবই দ্রুত হয়ে গেছে। তো প্রবাবিলিটি আছে একটা আলাদা হওয়ার, বাট আসলে আমরা কিছু বলতে চাই না, কারণ ধরো তোমার একটা আশা থেকে যাবে যে মেডিকেল মিস হলে ডেন্টাল দিব, বাট আপাতত দুইটা একসাথে হবে এই চিন্তা ভাবনা নিয়েই প্রিপারেশনটা নাও। ঠিক আছে, আচ্ছা দেখো নওগাঁ জেলার পাহাড়পুরে অবস্থিত সোমপুর বিহারের প্রতিষ্ঠাতা কে। ঠিক আছে, তো এই প্রশ্নটা তোমার দুইটা টপিক থেকে আসতে পারে। একটা হচ্ছে আমাদের একটা টপিক আছে ঐতিহাসিক স্থান, স্থাপত্য, নিদর্শন, এগুলা ওই টপিকটা আমাদের 3 স্টার ইম্পর্টেন্ট টপিক, আপু একটু পরে দেখাবো। তো ওই টপিকের মধ্যে আমাদের সোমপুর বিহার পড়ে। এবং আপনারা একটা জিনিস জানেন কিনা, মেডিকেল ভর্তি পরীক্ষা 25-26 মানে একদম রিসেন্ট গত বছরের প্রশ্ন আসে যে নিচের কোনটা ইউনেস্কো স্বীকৃত স্থান। তো আমাদের না মোটামুটি ইউনেস্কো স্বীকৃত স্থান তোমার 3টাই আছে। ঠিক আছে, এর মধ্যে গত বছর প্রশ্ন চলে আসে তোমার 60 গম্বুজ মসজিদ থেকে। তো দেখো এই যে খুবই ভাইটাল
টপিক, একদম গ্রস টপিক থেকে প্রশ্ন আছে, খুব ভিতর থেকে কিন্তু মেডিকেল ভর্তি পরীক্ষা জিকে তোমার প্রশ্ন করে না। তাহলে দেখো এই যে সোমপুর বিহার, এই সোমপুর বিহার থেকে তোমার কয়েকবার বিসিএস এর প্রশ্ন আসছে, মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্ন আসছে, ঠিক আছে। এই সোমপুর বিহারের প্রতিষ্ঠাতাকে ধর্মপাল, ঠিক আছে। তারপর এইভাবে আসছে পাল বংশের নিদর্শন কোনটা, এইভাবে বিভিন্ন ভাবে প্রশ্নটা ঘুরায় ফিরায় ওই একই প্রশ্ন বারবার বারবার করে। দেখো তোমাকে এখানে আরেকটা আছে, যেটা কোথায় অবস্থিত, পাহাড়পুরে। তাহলে এইভাবে প্রশ্ন আসতে পারে সোমপুর বিহার কোথায় অবস্থিত, পাহাড়পুরে। কে তৈরি করে, ধর্মপাল, ঠিক আছে। ওকে, এরপর দেখো 41 বিসিএস আসছে অবিভক্ত বাংলার সর্বপ্রথম রাজা কে ছিলেন। তোমরা যখন প্রাচীন বাংলার শাসনামল পড়বা তখন দেখবা তোমরা অবিভক্ত বাংলার প্রথম স্বাধীন সার্বভৌম রাজা ছিল তোমার শশাঙ্ক, ঠিক আছে। এই শশাঙ্কের পরে পরবর্তীতে দেখা যায় কি কোনো যোগ্য শাসকের অবস্থা ছিল না, এই জন্য তখন পুরা বাংলার মধ্যে একটা অরাজকতা সৃষ্টি হয়েছে এবং সেই যুগটাকে আমরা বলি মাৎস্যান্বয় যুগ। তো এগুলো যখন তোমরা পড়বা তখন দেখবে ওই সেম টপিকেরই বারবার বারবার ঘুরে ফিরে তোমার এমসিকিউ আসে। তো দেখো এখানে তোমার অনেকভাবে প্রশ্ন আসতে পারে, অবিভক্ত বাংলা দিয়ে যেভাবে আসতে পারে বাংলার প্রথম স্বাধীন এবং সার্বভৌম রাজা কে ছিলেন, এভাবে প্রশ্ন আসতে পারে। তাহলে দেখো প্রথম স্বাধীন এবং সার্বভৌম রাজা কে ছিলেন, শশাঙ্ক, ঠিক আছে। ওকে, এরপরে দেখো নিম্নে কোন পর্যটক সোনারগাঁও আসে। এই টপিকটা না আমি খুবই গুরুত্ব দিয়ে পড়ে, সেটা হচ্ছে বিভিন্ন সময় বিভিন্ন চীনা পরিব্রাজক বা বিভিন্ন পরিব্রাজকরা এই বাংলায় তোমার পরিভ্রমণে আসে। তো পরিভ্রমণে এসে তারা বিভিন্ন মতামত দেয়, তাদের কিছু উক্তি থাকে, মাঝে মাঝে তাদের কিছু উক্তি কিছু স্পেশাল বুকের মধ্যে লেখা থাকে, এবং সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে ওই পরিব্রাজকটা কার শাসনামলে বাংলার মধ্যে আসে, ঠিক আছে। সো এই যে এই টপিকগুলো না ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এগুলো ঘুরায় ফিরায় বারবার আসে। যে তোমার হচ্ছে মেগাস্থিনিস কার সময় আসে, ফাহিয়ান কার সময় ভারতবর্ষে আসে, তারপরে যে ইবনে বতুতা কার সময় হচ্ছে তোমার ভারতবর্ষে আসে। এই টপিকগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এবং আসার পর তারা কি ধরনের উক্তি রাখে এগুলো মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। তো দেখবা যে হুট করে এগুলো মেডিকেল ভর্তি পরীক্ষায় চলে আসছে এবার, যে এই ইবনে বতুতা কার সময় হচ্ছে এই ভারতবর্ষে বা বাংলায় পা রাখে। তো দেখো নিম্নে কোন পর্যটক তোমার সোনারগাঁও এসেছিলেন, ইবনে বতুতা। তো দেখো এই প্রশ্নটা কিন্তু এটা 35 বিসিএস আসছে। এখন ধরো এবার মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্নটা এভাবে আসতে পারে যে ইবনে বতুতা কার শাসনামলে হচ্ছে বাংলায় আসে বা সোনারগাঁওয়ে আসে। তো এইভাবে করে প্রশ্ন চলে আসতে পারে, সেম প্রশ্ন সেম টপিকে সেম প্রশ্ন একটু ঘোরাফেরা মেডিকেল ভর্তি পরীক্ষা চলে আসে, ঠিক আছে। না রে এই ক্লাসের উপর তো কোনো এক্সাম হবে না, এটা তো টপিক ব্রেকডাউন ক্লাস। আচ্ছা, তারপর দেখো এই যে ঢাকা গেট কে নির্মাণ করেছে, এই ঢাকা গেট কে নিয়ে যেটা তোমাকে বলছিলাম যে ঐতিহাসিক স্থাপত্য নিদর্শন, এই টপিকটা তোমার জন্য একদম 3 স্টার 4 স্টার 5 স্টার ইম্পর্টেন্ট টপিক, ঠিক আছে। তো এই টপিকটা থেকে দুইভাবে প্রশ্ন আসতে পারে যে এক ঢাকা গেট কে নির্মাণ করেছে, কার শাসনামলে নির্মিত হয়েছে। তো এগুলো হচ্ছে তোমার আমাদের ওই প্রাচীন বাংলা শাসনামলের স্থাপত্য, সেই টপিকগুলো আমাদের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে। ঢাকা গেট কে নির্মাণ করেছে, নৌকা বাইচের প্রচলন কে করেছে, ধোলাই খাল কে খনন করেছে, এগুলা খুবই 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 গুরুত্বপূর্ণ। তারপর একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন কি, যেরকম আমাদের তোমরা কেউ লালবাগের কেল্লায় গেছো, এই যে লালবাগের কেল্লা কে নির্মাণ করে, লালবাগের কেল্লার ভিতরে কার মাজার আছে, লালবাগের কেল্লা তোমার শায়েস্তা খান নির্মাণ করে, ঠিক আছে। তার ভিতরে তার মেয়ে পরিবিবির মাজার আছে, যার আসল নাম হচ্ছে তোমার বিনোদ বিবি। তো দেখো এই যে একটাই টপিক একটাই প্রশ্ন, তার থেকে কতগুলো প্রশ্ন ইজিলি বানানো যায়, ঠিক আছে। তো ঢাকা গেট কে নির্মাণ করে, তোমার মীর জুমলা, ওকে। আচ্ছা, এরপর দেখো মেডিকেল ভর্তি পরীক্ষা 9-10 প্রচুর, মানে ধরো আজকে থেকে আরো 15-16 বছর আগের প্রশ্ন। মুঘল আমলে প্রাদেশিক রাজধানী দেওয়ানি ও ফৌজদারি মামলা নিষ্পত্তিকারী প্রধান বিচারপতির উপাধি কি ছিল, ঠিক আছে। তো এগুলো আসলে মেডিকেল ভর্তি পরীক্ষা আগে এই ধরনের প্রশ্ন আসতো, এখন এই ধরনের প্রশ্ন খুবই কম আসে। তারপরে যদি একবার চলে আসে আমরা এগুলো জাস্ট পড়ে যাবো, যে কাজীউল কুজাত, মানে তোমরা পড়ছো না যে আগে বলতো যে কাজীর কাছে যাবো, কাজীর কাছে গিয়ে বিচার দিব, তো ওই টপিকটা থেকে এভাবে করে আসছে আর কি, ঠিক আছে। ওকে, এরপর প্রশ্ন দেখো বাংলার প্রথম স্বাধীন নবাব কে। তো আপনারা কেন জানি ছোট ওই যে আপনারা তো অলরেডি এইচএসসি পরীক্ষা দিয়ে আসছেন, সিরাজউদ্দৌলার নাম শুনে খুব এক্সাইটেড হয়ে যান, বাট সিরাজউদ্দৌলা কিন্তু প্রথম তোমার ছিল না, ঠিক আছে, প্রথম স্বাধীন নবাব ছিল না, ঠিক আছে। তা কে ছিল প্রথম, তোমার মুর্শিদ কুলি খান। তারপরে শেষ স্বাধীন নবাব কে, শেষ স্বাধীন নবাবের অ্যান্সার হচ্ছে সিরাজউদ্দৌলা। দেখো এটা দুইবার বিসিএস এ আসছে, সো তোমার দুইবার বিসিএস এ আসছে, তোমাকে কনফিউজ করার জন্য প্রশ্নটা আমি এইভাবে দিতে পারি যে বাংলার শেষ স্বাধীন নবাব কে, ঠিক আছে। সো আশা করি তোমরা এখন এগুলো পারবা। এবার প্রশ্ন দেখো, এই দেখো ঢাকা গেটের নির্মাতাকে, মেডিকেল ভর্তি পরীক্ষায় আসছে, বিসিএস এও আসছে, কে, মীর জুমলা। দেখছো যে আপনি তোমাকে প্রুফ করতে চাচ্ছিলাম যে প্রশ্ন প্র্যাকটিসটা মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য কি পরিমাণ ইম্পর্টেন্ট, ঠিক আছে। আচ্ছা, এরপরে দেখো ঢাকার লালবাগ দুর্গ, যেটা আপনি তোমাদেরকে অলরেডি পড়া আছে, কে নির্মাণ করে, শায়েস্তা খান, ঠিক আছে। আচ্ছা, তারপর দেখো ইউরোপীয় বণিকদের মধ্যে আমরা যেহেতু ইংরেজ শাসনামল আসছে, তো দেখো এটা মেডিকেল ভর্তি পরীক্ষা 22-23, মানে আমি যে এবার মেডিকেল ভর্তি পরীক্ষা দিই সেবার হচ্ছে এই টপিকটা থেকে মোটামুটি 2টা নাকি 3টা প্রশ্ন আসে। সো বুঝতে পারতেছো আমি ইয়াটা ফেস করে আসছি। ইউরোপীয় বণিকদের জন্য আমি একটা নেমোনিক পড়ে, সেটা হচ্ছে পোডেফ, ঠিক আছে। পোডেফ কি,
পোর্টেফ হচ্ছে তোমার এই ক্রমান্বয়ে তারা আস্তে আস্তে বাংলা আসে। প্রথম আসে তোমার পর্তুগিজ, তারপর আসে ওলন্দাজ, তারপর আসে তোমার ডাচ, তারপর আসে ইংরেজরা, তারপর আসে তোমার ফরাসিরা। তো এই দেখো তোমাকে বলছে প্রথম বাংলায় কারা এসেছে, তাহলে প্রথম কারা জানি পি, পি দিয়ে কি পর্তুগিজ, তাহলে অ্যান্সার হচ্ছে তোমার পর্তুগিজ। তো এটা হচ্ছে আমি আমাদের পেইড ব্যাচে ভাবে করে পড়াই, ঠিক আছে। ওকে, এরপর দেখো মেডিকেল ভর্তি পরীক্ষা 14-15-তে প্রশ্ন আসছে যে বা ব্রিটিশ ভারতের শেষ ভাইসরয় বা বড়লাট বা গভর্নর কে ছিলেন। দেখো আমি প্রশ্নটা তিন ভাবে করতে পারি, এবং এটা মেডিকেল ভর্তি পরীক্ষা ছাড়া আমি একটু পরে দেখবো এটা বিসিএস এও আসছে, ঠিক আছে। দেখো প্রশ্ন করতে পারি আমি ব্রিটিশ ভারতের শেষ ভাইসরয় কে ছিলেন। শেষ ভাইসরয় কে ছিলেন? লর্ড মাউন্টব্যাটেন। প্রশ্ন করতে পারি শেষ বড়লাট কে ছিলেন? লর্ড মাউন্টব্যাটেন। শেষ গভর্নর কে ছিলেন? লর্ড মাউন্টব্যাটেন। সো এই যে আমরা আমাদের পেইড ব্যাচের ক্লাসের মধ্যে তোমাদেরকে পুরো গভর্নর, তারপরে তোমার গভর্নর জেনারেল কে ছিলেন, এগুলো একটা লিস্ট পড়াই, এগুলো মনে রাখা খুবই ইজি। তো শেষ ভাইসরয়টা থেকে সবচেয়ে বেশি প্রশ্ন আসে। ইভেন ধরো এই টপিক থেকে আরো কি প্রশ্ন আসে, প্রথম পুলিশি ব্যবস্থা চালু করে কে, প্রথম রেল যোগাযোগ চালু করে কে, তারপরে কার সময় তোমার প্রথম আদমশুমারি হয়। তো এই টাইপের প্রশ্নগুলা এই টপিকগুলো থেকে ফ্রিকোয়েন্টলি হয়, প্রচুর পরিমাণ কমন এই প্রশ্নগুলো, ঠিক আছে। ইভেন মেডিকেল ভর্তি পরীক্ষা গত বছর প্রশ্ন আসছে সিপাহী বিদ্রোহ কত সালে হয়। দেখো ইংরেজ শাসনাময় টপিক তুমি যদি পড়ো মনে হবে আপু এত হিউজ কেমনে কি পড়বো, কিন্তু এগুলো থেকে একদম গ্রস হাত মানে ছেকে প্রশ্ন হয় আর কি, ঠিক আছে। যেটা আপু তোমাকে বলছিলাম যে এক এক গভর্নর জেনারেল তার সময় কি করে গেছে, এই কীর্তিগুলো থেকে প্রশ্ন আসে। তারপর প্রশ্ন আসে তোমার হচ্ছে এই কিছু গুরুত্বপূর্ণ বিদ্রোহ হয়েছে, এই বিদ্রোহগুলো সালগুলো থেকে প্রশ্ন আসে, জাস্ট এইটুকুই, ঠিক আছে। তো দেখো অ্যান্সার কি আমাদের লর্ড মাউন্টব্যাটেন। পোর্টেফ, ভেরি গুড। আচ্ছা এরপর দেখো এই যে 29তম বিসিএস এর প্রশ্ন আসছে শেষ ভাইসরয় বা বড়লাট কে ছিলেন। তা তুমি বুঝতে পারতেছো, দেখছো পুরা হুবহু কোশ্চেন বিসিএস থেকে কপি পেস্ট করে দিছে। সো এবার লাস্ট তোমার হচ্ছে 50তম বিসিএস হচ্ছে সম্ভবত। তো আমরা আমাদের পেইড ব্যাচের স্টুডেন্ট থেকে এই প্রশ্নগুলো তুমি যেই হোক না কেন, তুমি আমাদের পেইড ব্যাচের স্টুডেন্ট হও না হও, তুমি যেই হও না কেন, তুমি এই প্রশ্নগুলো মাস্ট বি কালেক্ট করে সলভ করবা, ঠিক আছে। আচ্ছা তো দেখালাম, এখন দেখো ওই সেম প্রশ্ন দেখো একটু ঘুরে আসছে, বঙ্গভঙ্গের সময় ভারতের গভর্নর জেনারেল কে ছিল। যেটা তোমাকে বলছিলাম যে কোন প্রত্যেকটা গভর্নর জেনারেলের সময় যে গুরুত্বপূর্ণ ঘটনাগুলো ঘটেছে, যেরকম ধরো লর্ড মেয়র সময় আদমশুমারি হয়েছে, লর্ড ক্যানিং তোমার প্রথম পুলিশি ব্যবস্থা চালু করেছে, এই যে গুরুত্বপূর্ণ ব্যাপারগুলো। এই যে বঙ্গভঙ্গ তোমার 1905 সালে হয়, ঠিক আছে। তারপর 1911 সালে রাজা পঞ্চম জর্জ এই বঙ্গভঙ্গটাকে রদ করে বাংলাটাকে আমার মিলায় দেয়। তো বঙ্গভঙ্গ টপিকটা এখন আপনি তোমাদের এসব ডিটেলসে বলবো না, কারণ ক্লাস অনেক লেন্দি হয়ে যাবে। তো যে বঙ্গভঙ্গের সময় 1905 সালে লর্ড কার্জন ছিল ক্ষমতায়। তাই তোমার প্রশ্ন আমি আরেকভাবে করতে পারি যে 1911 সালে বঙ্গভঙ্গ রদের সময় তোমার ভারতের এই ভাইসরয় কে ছিলেন। প্রশ্নটা অনেকভাবে ঘুরে আসতে পারে, তাহলে এটার অ্যান্সার কিন্তু লর্ড কার্জন, বাট ওভাবে করলে কিন্তু অ্যান্সার হতো রাজা পঞ্চম জর্জ। ওকে, ঠিক আছে। এরপর দেখো এটা তোমার ঢাকা ইউনিভার্সিটিতে আসে। তারপর আমি দেখাই কে ব্রিটিশ বিরোধী স্বাধীনতা যুদ্ধের নেতা। তো আপনারা মাস্টারদা সূর্য সেনের নাম শুনছেন না, প্রীতিলতা ওয়াদ্দেদারের নাম শুনছেন না, এই খালি কয়টা গুরুত্বপূর্ণ নাম যেগুলো আপনি শুনে আসছেন। আমরা সবাই শুনে আসছি যে 1934 সালে মাস্টারদা সূর্য সেনকে হচ্ছে তোমার ফাঁসি দেওয়া হয়। তারপর যে প্রীতিলতা ওয়াদ্দেদার তোমার পটাশিয়াম সায়ানাইড খেয়ে আত্মহত্যা করে, এই প্রত্যেকটা ঘটনা আমরা শুনে আসছি। এই কমন ঘটনাগুলো তোমার প্রশ্ন আছে। দেখো এই যে সূর্য সেন হচ্ছে তোমার এই ব্রিটিশ বিরোধী স্বাধীনতা যুদ্ধের সাথে তার নাম জুড়ে আছে। এরপর দেখো মেডিকেল ভর্তি পরীক্ষা 22-23, এখন কিন্তু আমরা টপিকে চলে গেছি মুক্তিযুদ্ধ 1948 থেকে 1971 পুরো টপিকটার মধ্যে। সো আপু কিন্তু তোমাকে বলেছি প্রাচীন বাংলা ইংরেজ শাসনামল টপিকটা কিন্তু তোমার 4 স্টার ইম্পর্টেন্ট টপিক। প্রথমে যদি পড়া শুরু করবে এই টপিকটা দিয়ে। তোমার সেকেন্ড 5 স্টার ইম্পর্টেন্ট টপিক হচ্ছে এই মুক্তিযুদ্ধের টপিকটা। মুক্তিযুদ্ধ কিন্তু আমি 1947 দেশ বিভাগের পর থেকে 1971 পর্যন্ত পুরো টপিকটাকে বোঝাচ্ছি, ঠিক আছে। তুমি যে বই পড়ো না কেন প্রত্যেকটা বইয়ের মধ্যে তুমি ডিটেলস লেখা আছে। তোমার ভাষা আন্দোলনের আগের কাহিনী, তারপর তোমার হচ্ছে তোমার প্রাদেশিক নির্বাচন, যুক্ত ফ্রন্ট নির্বাচন, তারপর আসে তোমার হচ্ছে কি বলে যে 66-এর কাহিনী অত বেশি ইম্পর্টেন্ট না, শিক্ষা আন্দোলন আসে। তারপর তোমার সামরিক শাসনের ব্যাপারগুলো 1971 সালে প্রত্যেক মাসে স্পেশাল কয়েকটা দিনে কি হয় প্রত্যেকটা পার্ট তোমার জন্য খুব ইম্পর্টেন্ট। একটা জিনিস মাথায় রাখবা, 24-25 সেশনে যখন মাত্র ধরো মানুষের মাথা থেকে থাকে না স্বাধীনতার একটা
ইমেজ আস্তে আস্তে ফল করা শুরু করছিল, তখনও কিন্তু মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্ন আসছে যে স্বাধীনতার সময় তোমার যে ফুটবল দলটা ছিল তার প্রধান অধিনায়ক কে ছিল, জাকারিয়া পিন্টু। তাহলে দেখো ওই সময় যখন মানুষের মনে থেকে স্বাধীনতার ভূত আস্তে আস্তে নামা শুরু করতেছিল, কারণ মানুষের কাছে মনে ছিল যে আমাদের একটা ফেক ন্যারেটিভ শোনানো হচ্ছে, তখন যদি স্বাধীনতা থেকে প্রশ্ন আসে তুমি বুঝো যে এই বছর স্বাধীনতা টপিকটা কি পরিমাণ ইম্পর্টেন্ট। ঠিক আছে, অলরেডি স্বাধীনতার ঘোষক নিয়ে তোমার মারামারি চলতেছে, সো তোমরা বুঝতে পারতেছো এই টপিকটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই টপিক তোমার 5 স্টার ইম্পর্টেন্ট। এই টপিক থেকে বঙ্গবন্ধুর গুণগান ছাড়া যা যা আছে সবকিছু খুব ভালো করে পড়ে ফেলবা, একদম আমি এর মধ্যে বাদ দেওয়ার কিচ্ছু দেখি না, পুরা টপিকটা আপ টপ টু বটম মুখস্থ করে ফেলবা। ঠিক আছে, সবচেয়ে বেশি আসে কি তোমার মুক্তিযুদ্ধ থেকে। আমি যেবার মেডিকেল ভর্তি পরীক্ষা দিই ওইবারে একটা প্রশ্ন আসে যে তোমার এই নিচের কোনটা মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস। তো মুক্তিযুদ্ধ ভিত্তিক গান, মুক্তিযুদ্ধ ভিত্তিক কবিতা, প্রবন্ধ, নাটক, উপন্যাস, প্রত্যেকটা টপিক একদম 10 স্টার, 20 স্টার, 50 স্টার, যত মন যায় স্টার দাও তত স্টার ইম্পর্টেন্ট। ঠিক আছে, এবং এগুলো থেকে ফ্রিকোয়েন্টলি তোমার হচ্ছে যেগুলো আরো বেশি ফেমাস বই, ফেমাস গান, এগুলো থেকে বেশি প্রশ্ন আসে। ঠিক আছে, এই টপিকটা থেকে বাদ দেওয়ার কিচ্ছু নেই, টপিকটা খুব খুব ভালো করে পড়বা। ওকে ওকে, কেন লিবারেশন ওয়ার আসবে না তুমি আমাকে বলো? সরকার চেঞ্জ হইছে না? তুমি কি বলতে চাচ্ছ যে বর্তমান সরকারের মুক্তিযুদ্ধে কোনো অবদান নাই? তো আপনারা কি জানেন না যে 27শে তোমার 26শে মার্চের পর 26শে মার্চ তোমার ধরো 26শে মার্চের প্রথম প্রহরে শেখ মুজিব হচ্ছে তোমার স্বাধীনতার ঘোষণা দিয়ে যায়। তারপর 26শে মার্চ তোমার শেখ মুজিবের পক্ষ থেকে মানে আওয়ামী লীগের পক্ষ থেকে তোমার হচ্ছে এম এ হান্নান ওই স্বাধীনতার ঘোষণাটা পাঠ করেন। কিন্তু একটা কথা মাথায় রাখবে, তিনি কিন্তু দলীয় নেতা ছিলেন, তিনি কোনো সরকারি লোক ছিলেন না। সরকারের পক্ষ থেকে অফিসিয়াল ভাবে স্বাধীনতার ঘোষণা জানায় কিন্তু জিয়াউর রহমান। ঠিক আছে, সো কেউ যদি তোমাকে বলে স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান, ব্যাপারটা পুরোপুরি ফলস না। কারণ ধরো শেখ মুজিবের ওই ভাষণটা সব জায়গায় সার্কুলেট হয় নাই। ইভেন মানুষ মানুষ শেখ মুজিবের কথা শুনে যুদ্ধে ঝাঁপাইছে, বাট সরকারি ভাবে অফিসিয়াল ভাবে ধরো আমি এখন বললাম যে আজকে মিডিওলজি থেকে ধরো আমার একটা মডারেটর তোমাকে জানালো আজকে মিডিওলজি কোনো ক্লাস নিবে না, বাট তুমি জানো যে সে কোনো অফিসিয়াল পার্সন না। বাট আমি যদি তোমাকে বলি আজকে মিডিওলজি কোনো ক্লাস নেবে না, দ্যাটস অ্যান অফিসিয়াল স্টেটমেন্ট, কারণ তুমি জানো উনি মিডিওলজির টিচার, উনি যেহেতু বলতেছে সেটা হচ্ছে অফিসিয়াল। ঠিক আছে, সো লিবারেশন ওয়ার্ড থেকে তুমি যে বলো প্রশ্ন আসবে না, 24-25 মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্ন আসছে যে স্বাধীনতার সময় যে ফুটবল দল ছিল সেই ফুটবল দলের অধিনায়ক কে ছিল। তো দেখো এটা কি মুক্তিযুদ্ধ টপিকের মধ্যে পড়ে যায় না? আমরা মুক্তিযুদ্ধ টপিকের মধ্যে এটা পড়াই। তারপরে আরেকটা প্রশ্ন আসে, সেই প্রশ্নটা আসে হচ্ছে মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশে ফিল্ড হসপিটাল ছিল, এই ফিল্ড হসপিটালের প্রতিষ্ঠাতাকে। তুমি বলে প্রশ্নগুলো আসতেছে কোত্থেকে? সেম ঘুরে ফিরে মুক্তিযুদ্ধ থেকে। ঠিক আছে, সো টপিক প্লিজ আল্লাহর ওয়াস্তে বাদ দেন না যদি আপনি চান্স মিস না করতে চান। ঠিক আছে, আমি এখন থেকে আমার পেইড ব্যাচের প্রত্যেকটা ক্লাস জিকেলজি বই থেকে হবে। ঠিক আছে, যেহেতু আমার বই রেডি ছিল না আমি স্লাইড দিয়ে ক্লাস নিয়েছি, এখন থেকে প্রত্যেকটা ক্লাস আমার জিকেলজি বই দিয়ে হবে। ঠিক আছে, ওকে দেখো আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি এই গানটার প্রথম সুরকার কে? এই গানটা আমি যখন আমার অ্যাডমিশন টাইমে পড়তাম তখন হচ্ছে এভাবে করে পড়তাম যে গানটা দুইটা সুরকার আছে, একটা আদি সুরকার, একটা তোমার বর্তমান সুরকার। ঠিক আছে, এখন থেকে এই প্রশ্নটা তোমার আরেকভাবে আসতে পারে, আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি গানটার রচয়িতাকে? এটা আমরা সবাই জানি আব্দুল গাফফার। ঠিক আছে, এখন এই গানটার প্রথম সুরকার ছিল আব্দুল লতিফ, বর্তমান সুরকার কিন্তু আবার আলতাফ মাহমুদ। আমি মনে রাখতাম আব্দুল লতিফ এখানে তোমার 3টা লেটার, এখানে তোমার 3টা লেটার, আলতাফ মাহমুদ এখানে তোমার 4টা, তাহলে যে 3 আগে তাহলে তোমার আব্দুল লতিফ হচ্ছে তোমার রাইট অ্যান্সার। ঠিক আছে, ওকে এখন দেখো ডেন্টাল ভর্তি পরীক্ষা 22-23 প্রশ্ন, স্বাধীনতার পূর্বে কত শতাংশ মানুষ বাংলায় কথা বলতো? এটা আমরা ছোটবেলা থেকে সমাজে পড়ে আসতেছি, 56% মানুষ বাংলায় কথা বলতো, কিন্তু আমাদেরকে তাও আমাদের অধিকার দেওয়া হয়নি। এটা খুবই কমন প্রশ্ন, দেখছো খুবই কমন প্রশ্ন থেকেই তোমার মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্ন আসে। এরপর দেখো মেডিকেল ভর্তি পরীক্ষা 20-21 আসছে, ইভেন তোমার 44 BCS এও আসছে। সেটা কি? ইউনেস্কো কোন তারিখে 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দেয়? সেটা কত তারিখ ছিল তোমার? 17 নভেম্বর 1999। আচ্ছা একজন আমাকে বলছো যে আপু ইম্পর্টেন্ট টপিকগুলো একটা লিস্ট আকারে দিলে ভালো হয়। লিস্ট আকারে দিলে আপনি ক্লাসটা শুনতেন না, আমি চাচ্ছি আপনি ক্লাসটা শুনেন। ক্লাসটা শুনলে লিস্ট করে দিলে তো তুমি যে কোনো বই খুলো, বইয়ের ফার্স্ট পেজে দেখবা এটা 5 স্টার, এটা 3 স্টার, এটা 2 স্টার, তুমি আসলে বুঝবে না তোমার কি কি পড়তে হবে। এই জন্য আমি চাচ্ছি একটু ক্লাসটা শুনো, তোমার তো তাড়াহুড়া নাই, তোমার তো প্র্যাকটিক্যাল পরীক্ষা, এত তাড়াহুড়া কিসের? ক্লাসটা শুনো, তাহলে অনেক কিছু বুঝে যাবে তোমার কি কি পড়তে হবে। টপিক তো আমি বলে দিতে পারবো, কিন্তু টপিকের মধ্যেও কি কি পড়তে হবে এটা তোমাকে বুঝতে হবে। ঠিক আছে, কোয়েশ্চেন ব্যাংক অ্যানালাইসিস মেডিকেল ভর্তি পরীক্ষার ওয়ান অফ দ্য বেস্ট স্ট্র্যাটেজি। যে ব্যক্তি বা যে পার্সন কোয়েশ্চেন ব্যাংক অ্যানালাইসিস করতে পারে এবং কোয়েশ্চেন ব্যাংক অ্যানালাইসিস অনুযায়ী পড়তে পারে
তার চান্স আল্লাহ যদি তাকদিরে রাখে কেউ ছুটাইতে পারবে না, ঠিক আছে? ওকে, তারপর দেখো মেডিকেল ভর্তি পরীক্ষা 17-18 প্রশ্ন। সালাম সালাম হাজার সালাম সকল শহীদের স্মরণে গানটা কণ্ঠশিল্পী, যেটা তোমাকে বলছিলাম যে গুরুত্বপূর্ণ ফেমাস যেসব গানগুলো আছে, এই গানের সুরকারকে, গানের রচয়িতাকে, তারপর তোমার প্রবন্ধ, নাটক, উপন্যাস, গল্প যা যা আছে মুক্তিযুদ্ধ রিলেটেড, এগুলা ভেরি 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 ইম্পর্টেন্ট। এগুলো আমাদের ইতিহাসকে ডিসক্রাইব করে, ঠিক আছে? সো তুমি শেখ মুজিবকে বাদ দিতে পারো ইতিহাস থেকে, তুমি আমাদের ইতিহাস থেকে মুক্তিযুদ্ধকে মুছে ফেলতে তো পারবা না, তাই না? এত 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 মানুষের রক্ত তুমি তো মুছে ফেলতে পারবা না ইতিহাস থেকে। ওকে, এত বছরে কোশ্চেন প্যাটার্ন চেঞ্জ হয় না, তোমাদের বাড়িতে কোশ্চেন প্যাটার্ন চেঞ্জ হয়ে যাবে। এসব দেলুলুপান ছাড়ো, বি প্র্যাকটিক্যাল। কোশ্চেন প্যাটার্ন চেঞ্জ হবে না, আল্লাহ ভরসা। কোশ্চেন যেমন আসছে তেমনই থাকবে। প্রতি বছর সরকার চেঞ্জ হয়, আমরা ভাবি কোশ্চেন প্যাটার্ন চেঞ্জ হয়ে যাবে। কোশ্চেন প্যাটার্ন কখনোই চেঞ্জ হয় না, ঠিক আছে? কোশ্চেন তোমার বইয়ের বাইরে থেকে আকাশ থেকে পাতাল থেকে এনে দিবে না, কোশ্চেন প্যাটার্ন সবসময় সেমই থাকে, যে পড়ে সে সবই পারে। এখন দেখো 45th BCS এর প্রশ্ন, সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম কমিটি কবে গঠিত হয়? ওই যে একটাই আছে, তোমরা হয়তো ইতিহাসের মধ্যে পড়েছো যে 26 জানুয়ারি খাজা নাজিমুদ্দিনের বক্তব্যের প্রেক্ষিতে তোমার 31 জানুয়ারি এই সর্বদলীয় কেন্দ্রীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠিত হয়। তারা একটা কর্মসূচি দেয় যে 21 ফেব্রুয়ারি আমরা একটা মিছিল নামাবো। তাহলে দেখো ওই সেম প্রশ্ন 1952 সালে, তারিখটা যদি আমি স্পেসিফাই করে দিই 31 জানুয়ারি, ঠিক আছে? দেখো খুবই সুপারফিশিয়াল প্রশ্নগুলো মেডিকেল ভর্তি পরীক্ষা আসে। থিওরি পড়ে পড়ে মাথা নষ্ট করার থেকে প্রশ্ন প্র্যাকটিস করলে এই জন্য আরো বেশি এফিসিয়েন্সি বাড়ে। দেখো এই প্রশ্নটা তোমার 4 বার BCS এ আসছে। আমার ভাইয়ের রক্তে রাঙানো 21 ফেব্রুয়ারি গানের রচয়িতাকে। তাহলে দেখো যেই ব্যক্তি এই প্রশ্নটা ভালো করে পড়ে গেছে যে গানের রচয়িতাকে, সে অবশ্যই এটা ভালো করে পড়ে গেছে যে এই গানের সুরকারকে। তাহলে দেখো আমার মেডিকেল ভর্তি পরীক্ষার সময় তখন হচ্ছে 44 তো হয়নি মেবি, তখন তোমার 3টা বেসিস হয়েছিল। আমি এই প্রশ্নটা ভালো করে পড়ে গেছিলাম, গানটার রচয়িতাকে, গানটার সুরকারকে, বর্তমান এবং আগের সুরকার। তাহলে দেখো আমি এই প্রশ্নটা ইজিলি অ্যান্সার করতে পারছি। আব্দুল গাফার চৌধুরী আমাদের সময় আসছিল, আলতাফ আব্দুল লতিফ, ঠিক আছে? এরপর দেখো 44 BCS এর প্রশ্ন, তমুদ্দুন মজলিসকে প্রতিষ্ঠা করে আমাদের রাষ্ট্রভাষা সংগ্রামের জন্য প্রথম একটা প্রতিষ্ঠান তৈরি করে, সেটা তোমার তমুদ্দুন মজলিস। এই বইটা একটা সাপ্তাহিক পত্রিকা বের করে যেটা তোমার রাষ্ট্রভাষা বাংলার তোমার মুখপাত্র হিসেবে কাজ করে। সো এগুলো অনেক ডিটেলস কিছু ইনফরমেশন আছে। সেটার প্রতিষ্ঠাতা ছিল তোমার আব্দুল কাশেম, ঠিক আছে? আবুল কাশেম। ওকে, এখন দেখো 44 BCS আসছে কোন দেশ বাংলা ভাষাকে তাদের অন্যতম রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দেয়? এটা না আমরা যখন ছোটবেলায় সমাজ পড়তাম তখন আমরা পড়েছিলাম যে সিয়েরা লিওন, আফ্রিকা সিয়েরা লিওন নামে একটা দেশ আছে যেখানে হচ্ছে আমাদের রাষ্ট্রভাষাকে ওরা দ্বিতীয় ভাষা হিসেবে বা অন্যতম রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দেয়। কিন্তু টু বি ভেরি অনেস্ট, তুমি যদি সিয়েরা লিওনে যাও দেখবে ওরা ম্যাক্সিমাম মানুষ বাংলা নামই শুনে, ঠিক আছে? বাট যাই হোক, এটা তথাকথিত প্রচার হয়ে গিয়েছে। 17 নভেম্বর 1999 সালে ইউনেস্কো স্বীকৃতি দেওয়ার পর সিয়েরা লিওনের প্রেসিডেন্ট প্রবি হচ্ছে বলেছিল যে ঠিক আছে আমরাও এটাকে স্বীকৃতি দিব, বাট ওরা এই ভাষায় কথা বলে না। কিন্তু বই পুস্তক সব জায়গায় এটা খুব প্রচারণা হয়ে গিয়েছে। এই জন্য আপনারা সবসময় মনে রাখবে সিয়েরা লিওনের দ্বিতীয় ভাষা হচ্ছে তোমার বাংলা, ঠিক আছে? ওকে, এরপর দেখো বাংলাদেশের গণ অভ্যুত্থান দিবস পালন হয় কবে? তো তোমার 1969 সালে 1968 সালে তোমাকে যখন শেখ মুজিবকে গ্রেফতার করা হয়, তারপরে ওই রিলেটেড কিছু ইনফরমেশন খুবই গুরুত্বপূর্ণ। প্রথম গুরুত্বপূর্ণ ইনফরমেশন কি, এই যে বিচার কার্যটা চালানো হয় সেটা কোথায় চালানো হয়? সেটা তোমার ঢাকা ক্যান্টনমেন্টে বিজয় কেতন। তো এভাবে করে প্রশ্ন আসে যে 69-এর গণ অভ্যুত্থান স্মৃতি বিজড়িত স্থাপত্য নিচের কোনটি, ঠিক আছে? তারপর প্রশ্ন আসতে পারে 1969 সালে তোমার জানুয়ারি এবং ফেব্রুয়ারিতে কিছু গুরুত্বপূর্ণ ইভেন্ট ঘটে। 20 জানুয়ারি কাকে হত্যা করা হয়, ঠিক আছে? আসাদকে হত্যা করা হয়। এই শহীদ আসাদের নামের প্রেক্ষিতে তোমার হচ্ছে আইয়ুব গেটের নাম চেঞ্জ করে আসাদ গেট রাখা হয়। 24 তারিখ হচ্ছে তোমার 24 জানুয়ারি মতিউর রহমান মারা যায়, তার প্রেক্ষিতে 24 জানুয়ারি গণ অভ্যুত্থান দিবস ঘোষণা করা হয়। তারপরে ফেব্রুয়ারিতে সার্জন জহুরুল হককে মারা হয়, শামসুজ্জোহাকে মারা হয়, তিনি কত নং আসামি ছিলেন, তোমার প্রথম শহীদ বুদ্ধিজীবীকে, এই টাইপের প্রশ্নগুলো কয়েকটা ইম্পর্টেন্ট ইনফরমেশনে আছে। এগুলো থেকে বারবার ঘুরে ঘুরে প্রশ্ন আসে, ঠিক আছে? তারপর দেখো তাহলে গণ অভ্যুত্থান দিবস কত তারিখে পালিত হয়? 24 জানুয়ারি, ঠিক আছে? হ্যাঁ, অবশ্যই পিডিএফ দিব। আচ্ছা, এই দেখো শহীদ আসাদ দিবস, যেটা তোমাকে বলছিলাম 20 জানুয়ারি শহীদ আসাদকে মারা হয়। তারপর দেখো আরেকটা প্রশ্ন আসে যে শামসুর রহমান আসাদের শার্ট কবিতা লেখে, সেটা কোন ঘটনার প্রেক্ষিতে লেখে? শামসুর রহমান তার আসাদের শার্ট কবিতাটা 69-এ গণ অভ্যুত্থানের প্রেক্ষিতে লেখে। তাহলে দেখো এই একই প্রশ্ন বারবার ঘুরে ফিরে আসে, ঠিক আছে? এরপর দেখো
ডেন্টাল ভর্তি পরীক্ষা 23-24 প্রশ্ন, মুক্তিযুদ্ধের সর্বশেষ শহীদ হলেন কোন বীরশ্রেষ্ঠ? তো তোমার মুক্তিযুদ্ধ টপিকের মধ্যে আরেকটা টপিক খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ডেট বা ইম্পর্টেন্ট ডেট বা তোমার যে উপন্যাস সেগুলো বাদ দিয়ে বীরশ্রেষ্ঠ টপিকটা ইম্পর্টেন্ট। ফার্স্টে প্রশ্ন আসে হচ্ছে তোমার এই যে বীরশ্রেষ্ঠ উপাধিগুলা, এই উপাধিগুলা কবে দেওয়া হয়? ঠিক আছে, মেইনলি ধরো মুক্তিযুদ্ধ শেষ হওয়ার পরে কত সালে হচ্ছে তাদেরকে কাকে কাকে বীরশ্রেষ্ঠ দেওয়া, মানে কাকাকে বলতে সংখ্যাটাই বেসিক্যালি লাগে, বীরশ্রেষ্ঠ কয়জন পায়, বীর উত্তম কয়জন পায়, বীর প্রতীক কয়জন পায়, বীর বিক্রম কয়জন পায়। ঠিক আছে, তারপর আসে হচ্ছে কয়জন একটা বাতিল হয়। তারপর প্রশ্ন আসে হচ্ছে যে মেইনলি যে 7 জন বীরশ্রেষ্ঠ আছে, এই বীরশ্রেষ্ঠটা খুবই খুবই ইম্পর্টেন্ট। অনেক ক্ষেত্রে তোমার মৃত্যুর তারিখটা ইম্পর্টেন্ট, কোথায় মৃত্যুবরণ করেছে সেটা ইম্পর্টেন্ট। সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে তারা কোন ধরো মেইনলি হচ্ছে তোমার আর্মির মধ্যে ছিল, যারা নেভির মধ্যে যারা ছিল এবং যারা পুলিশে ছিল তাদেরকে হচ্ছে তোমার এই বীরশ্রেষ্ঠ পদক দেওয়া হয় আর কি। তারপর তারা কোন সেক্টরে যুদ্ধ করেছেন, এই টপিকগুলো ভেরি 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 ইম্পর্টেন্ট। ঠিক আছে, দেখো এই যে সর্বশেষ শহীদ হন কোন বীরশ্রেষ্ঠ, তুমি দেখবে যে বীরশ্রেষ্ঠ টপিকটা থেকেই তোমার 4-5 বার মেডিকেল ভর্তি পরীক্ষা এবং ডেন্টাল ভর্তি পরীক্ষার প্রশ্ন আসছে। ঠিক আছে, তাহলে সর্বশেষ শহীদ হন হচ্ছে তোমার মেইনলি ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর, একদম তোমার স্বাধীনতার 4-5 দিন আগে হচ্ছে মারা যায়। আচ্ছা, এই দেখো আবারও মেডিকেল ভর্তি পরীক্ষা 22-23 মানে আমার বারে এবং তোমার 43 বিসিএস এ প্রশ্ন আসে বীরশ্রেষ্ঠ ল্যান্স নায়ক নূর মোহাম্মদ শেখ কোন সেক্টরে যুদ্ধ করে? দেখছো ওই বীরশ্রেষ্ঠ টপিকটা থেকেই ঘুরে ফিরে মিললে আমাদের জিজ্ঞাসা বইতে তোমরা যে কোনো বইতে একটা চার্ট পাবা, কোথায় জন্মগ্রহণ করে, কত সেক্টরে যুদ্ধ করে, কোন পদবী ছিল এবং তোমার হচ্ছে কোথায় মৃত্যুবরণ করে। ঠিক আছে, ওইটা থেকে দেখো বারবার বারবার তোমার প্রশ্ন চলে আসে, দেখছো? ওকে, শহীদ আসাদ দিবস 20 জানুয়ারি, ভেরি গুড। এখন দেখো বাংলাদেশ, এখন আমরা চলে আসি তোমার হচ্ছে মুক্তিযুদ্ধ টপিকের মধ্যে, বাংলাদেশে কবে প্রথম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়? তো এটা খুবই আইকনিক একটা ডেট, মেইনলি 7ই মার্চ 1973 সালে আমাদের প্রথম জাতীয় সংসদ নির্বাচন হয়। এবং এই প্রশ্ন তোমার দুইবার প্রশ্ন, মানে একবার বিসিএস আসে, মেডিকেল ভর্তি পরীক্ষা আসে, ডেন্টালও আসে। তো এটা দেখো মেডিকেল ভর্তি পরীক্ষা 20-21 এর প্রশ্ন, খুবই ফ্রিকোয়েন্ট কোয়েশ্চেন। আচ্ছা, তারপর দেখো এই যে ওই সেম তোমার একমাত্র বিদেশে যিনি মুক্তিযোদ্ধাদের সাথে সাহায্য করার জন্য তাকে বীর প্রতীক দেওয়া হয়, তিনি কে ছিলেন? উইলিয়াম ওডারল্যান্ড। তা দেখো এই যে এই টপিকগুলো যে মুক্তিযুদ্ধ খেতাবপ্রাপ্ত নারী কে ছিলেন। আচ্ছা, মুক্তিযুদ্ধে খেতাবপ্রাপ্ত 2 জন নারী ছিলেন, তোমরা হয়তো নাম শুনেছো, ক্যাপ্টেন সিতারা বেগম এবং তারামন বিবি। এই তারামন বিবি এবং সিতারা বেগমকে নিয়ে দুইবার মেডিকেল ভর্তি পরীক্ষা একদম কন্টিনিউয়াসলি প্রশ্ন এসেছে। ঠিক আছে, কি প্রশ্ন এসেছে? ফার্স্ট অফ অল তোমার এই যে ক্যাপ্টেন সিতারা বেগম, তিনি ছিলেন ডাক্তার, ঢাকা মেডিকেল কলেজের ডাক্তার। সো তুমি বুঝতে পারছো এই জন্য এটা খুবই ইম্পর্টেন্ট, তারা কোন সেক্টরে যুদ্ধ করে, তারা কোন উপাধি পান। ঠিক আছে, এবং তাদের নাম একটু ওলটপালট করে মেডিকেল ভর্তি পরীক্ষা প্রশ্ন আসে। তাহলে দেখো এই যে তোমার খেতাবগুলা, মুক্তিযুদ্ধ ভিত্তিক যে খেতাবগুলো কাকে কাকে দেওয়া হয়, কি কি জন্য দেওয়া হয়, এগুলা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে, আচ্ছা এরপর দেখো ওই যে সেম 44 বিসিএস আসছে স্বাধীনতা যুদ্ধে কতজনকে বীর প্রতীক বীর বিক্রম খেতাবে ভূষিত করা হয়? তাহলে এখন আশা করি আপনারা পারবেন। কে বীরশ্রেষ্ঠ নয়? তাহলে এই যে দেখো মোস্তফা কামাল, নূর মোহাম্মদ শেখ, হামিদুর রহমান, কিন্তু মুন্সি আব্দুর রহিমকে ঢুকাই দিছে, ইনি হচ্ছে কোনোভাবেই বীরশ্রেষ্ঠ নয়। তারপর দেখো এই যে সেম প্রশ্ন, দেখো দুইবার বিসিএস আসে বীরত্বপূর্ণ অবদানের জন্য কতজনকে বীর উত্তম। দেখছো মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্ন, কপি পেস্ট ফ্রম বিসিএস। তাহলে আশা করি আপনারা এখন এগুলো পারবেন। বীরশ্রেষ্ঠ পদক প্রাপ্তদের সংখ্যা কয়জন? 7 জন। দেখছো, তাহলে এই যে বীরশ্রেষ্ঠ এই যে খেতাবগুলো থেকে বারবার 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 ঘুরে ঘুরে প্রশ্ন আসে। আচ্ছা, এখন চলে আসো যে তোমাকে বলছিলাম যে মুক্তিযুদ্ধ ভিত্তিক কবিতা উপন্যাস এগুলো খুবই ইম্পর্টেন্ট, এবং সেগুলো যদি আল্লাহর ওয়াস্তে যদি বিদেশি কেউ লিখে থাকে তাহলে এগুলো ভেরি 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 ইম্পর্টেন্ট। যেরকম ধরো আশাকে ব্লাডের একটা বই আছে দ্য ক্রুয়েল বার্থ অফ বাংলাদেশ, তো এই যে বাইরের কোন রাইটার লিখছে বাংলাদেশকে নিয়ে, সো এটা খুবই খুবই ইম্পর্টেন্ট। ইভেন ধরো বাংলাদেশের যে বর্বরতার খবর কোন সাংবাদিক সাইমন ড্রিঙ্ক প্রথম তোমার বহির্বিশ্বে প্রচার করে, এই সাইমন ড্রিঙ্কের নামটা ইম্পর্টেন্ট। তাহলে যেসব বিদেশি মানুষরা আসলে দেখা গেছে যে বাংলাদেশের মুক্তিতে কন্ট্রিবিউট করেছে, এদের প্রত্যেকটা টপিক তোমার জন্য ইম্পর্টেন্ট। যেরকম দেখো সেপ্টেম্বর অন যশোর রোড কবিতাটা কে লিখেছে? অ্যালেন গিন্সবার্গ। তিনি এই রুট দিয়ে যাওয়ার সময় তিনি দেখছেন যে মানুষ বোচকা বুচকি সবকিছু নিয়ে দেশ থেকে পালা যাচ্ছে, তখন তিনি হচ্ছে সেপ্টেম্বর মাস ছিল, তো তিনি তার দেশে ফিরে গিয়ে একটা কবিতা লেখে সেপ্টেম্বর যশোর রোড। এটা কে লিখে? অ্যালেন গিন্সবার্গ। এটা থেকে তোমার মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্ন চলে আসছে এবং খুবই ফ্রিকুয়েন্ট টাইমে আসছে, 23-24 প্রশ্ন আসছে। ঠিক আছে, হ্যাঁ নতুনটা কিনা লাগবে, বই অনেক এডিট হয়েছে। তারপর দেখো এই যে আমি যে বছর মেডিকেল ভর্তি পরীক্ষা দিয়েছিলাম ওই বছর একটা প্রশ্ন আসে মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস কোনটা, আর আমার মেডিকেল ভর্তি পরীক্ষা 10টা জিকের মধ্যে আমি 9টাই কারেক্ট করেছিলাম, একটা ভুল করেছি, এন্ড যেটা হচ্ছে সেই প্রশ্নটা। আমি আমার এই জীবনে তো এই প্রশ্ন কখনো ভুলতেছি না, এবং আমার স্টুডেন্টদেরকে পড়ানোর সময় এই টপিকটা আমি খুবই ইম্পর্টেন্স দিয়ে পড়াই, কারণ আমি আমার সময় মনে রাখতে পারছি না, এরকম লাগতো, অনেক কিছু দিয়ে মনে রাখার চেষ্টা করছি। পরীক্ষা হলে এই তোমার হচ্ছে কৃতদাসের হাসি এবং মা, এই দুটার মধ্যে কনফিউজ হয়ে গিয়ে আমি কৃতদাসের হাসি দাগায় আসছি। এন্ড আজীবনের রিগ্রেট করে কিছু নেই, আলহামদুলিল্লাহ আমি 9টা নিজে নিজে পারছি, ওটার জন্য অনেক আলহামদুলিল্লাহ, বাট স্টিল এই একটা এমসিকিউ আমি পারিনি।
সো আপনারা বুঝতে পারছেন এই টপিকটা থেকে খুবই 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 ফ্রিকোয়েন্টলি টাইমে প্রশ্ন আসে। তোমার মনে তুমি যে বই পড়ো না কেন ওখানে 5-6 পেজ ধরে এইগুলো লেখা, কবিতা, উপন্যাস, গান, নাটক, প্রবন্ধ এগুলো ভালো করে পড়ে ফেলবা, ঠিক আছে? ওকে, এরপর দেখো জয় বাংলা বাংলার জয়। এটা জয় বাংলা ভাইবো না যে এবার পরীক্ষা আসবে না, তো এটা খুবই ফেমাস একটা গান, এটা তোমার গাজী মাজহারুল আনোয়ারের, ঠিক আছে, এবং আনোয়ার পারভেজের সুর করা। এরপর দেখো আমরা চলে আসি, এতক্ষণ গেল আমাদের ইয়ার টপিকটা, মুক্তিযুদ্ধ টপিকটা, যেটা তোমাকে বলছে 5 স্টার ইম্পর্টেন্ট। তাহলে প্রাচীন বাংলা শাসনামল একদম 4 স্টার ইম্পর্টেন্ট, মুক্তিযুদ্ধ তোমার 5 স্টার ইম্পর্টেন্ট, ঠিক আছে? এখন চলে আসে আমরা বাংলাদেশের পরিচিতি। বাংলাদেশের পরিচিতির মধ্যে কি দেখো, প্রথমে আসে তোমার ক্ষুদ্রতম বৃহত্তম জেলা কোনটা, তারপর ধরো কিছু জাতীয় বিষয়াবলী আসে, তারপর ধরো নদী, পাহাড়, পর্বত, তারপর তোমার হচ্ছে বিভিন্ন উপত্যকা, তারপরে আসে তোমার হচ্ছে কি বলে এগুলো তো মোটামুটি। তো এই যে বাংলাদেশ পরিচিতির টপিকটা, এই টপিকটা তোমার জন্য 3 স্টার ইম্পর্টেন্ট, ঠিক আছে? এখান থেকে মোটামুটি প্রতি বছর একটা না একটা প্রশ্ন শিওরলি থাকে। যেরকম ধরো বাংলাদেশ পরিচিতি টপিক থেকে তোমার মানচিত্রের টপিকটা তোমার বাংলাদেশ পরিচিতি টপিকের মধ্যে চলে আসে, এবং মানচিত্রের টপিক থেকে তোমার লাস্ট 2 বছর ধরে প্রশ্ন আসতেছে। একটা প্রশ্ন আসে কি, ধরো গতবার আসছে হচ্ছে তোমার চিকেন নেকের কাছাকাছি জেলা কোনটা। তো চিকেন নেক আমাদের পঞ্চগড় জেলা কাছাকাছি, এটা থেকে মেডিকেল ভর্তি পরীক্ষা গত বছর প্রশ্ন আসছে। এর আগের বছর আসছে কি, মানে এখান থেকে এখানে যাওয়ার সময় কোন জেলাটা পড়ে। তো এই যে বাংলাদেশ পরিচিতি টপিকটা এই জন্য তোমার জন্য 3 স্টার ইম্পর্টেন্ট টপিক। এই টপিক থেকে খুব ফ্রিকুয়েন্ট সময় প্রশ্ন আসতেছে, ঠিক আছে? তো এই টপিকটা তুমি ভালো করে পড়ার চেষ্টা করবা, বেশি করে প্রশ্ন সলভ করে। যেরকম দেখো প্রথমে আসে হচ্ছে নিচের কোন জোড়াটা তোমার আয়তনের দিক থেকে বাংলাদেশের বৃহত্তম ও ক্ষুদ্রতম জেলা। এই সেম এমসিকিউটা উইথ সেম অপশন মেডিকেল ভর্তি পরীক্ষা টানা 2 বার আসছে, ঠিক আছে? এটা মেডিকেল ভর্তি পরীক্ষা 2 বার আসছে, যে আমাদের সবচেয়ে বড় জেলা হচ্ছে রাঙ্গামাটি, এবং রাঙ্গামাটি সম্পর্কে অনেক কিছু জানার আছে। এই একটা জেলা যেখানে তোমার হচ্ছে দুইটা দেশের বর্ডার শেয়ার করে, ভারত এবং তোমার মিয়ানমার, ঠিক আছে? আচ্ছা, তারপরে তোমার নারায়ণ হচ্ছে সবচেয়ে ছোট জেলা, যেটাকে আমরা প্রাচ্যের ড্যান্ডি নামে চিনি। অনেক কিছু জানা আছে এগুলো থেকে। এরপর দেখো বাংলাদেশের সর্বপ্রথম প্রাকৃতিক গ্যাস ক্ষেত্র কোথায় পাওয়া গিয়েছে। এই এমসিকিউ গুলো তোমরা হয়তো তোমাদের অর্থনৈতিক রসায়নের মধ্যে পড়েছো। সর্বপ্রথম গ্যাস ক্ষেত্র কোথায় পাওয়া গেছে, সর্বপ্রথম কয়লার খনি কোথায় পাওয়া গেছে, সবচেয়ে ভালো কোনটা, বর্তমানে আমরা কি তিতাস গ্যাস ইউজ করি। তো এগুলো দেখো তোমার কিন্তু অর্থনৈতিক রসায়নের মধ্যে চলে আসে, বাট এই টপিকগুলো একদম গতানুগতিক টপিক। তো ধরো রিসেন্ট টাইমে তোমার গ্যাস নিয়ে প্রচুর ইস্যু ফেস করতেছে মানুষ, সো মেডিকেল পড়তে পারছো রিসেন্ট টপিক খুব ইম্পর্টেন্ট। তো তোমার ধরো যেহেতু গ্যাস ইলেকট্রিসিটি নিয়ে বিদ্যুৎ নিয়ে গ্যাস নিয়ে আমরা প্রবলেম ফেস করতেছি, এগুলো থেকে মেডিকেল পড়তে পরীক্ষা এবার প্রশ্ন চলে আসতে পারে, ঠিক আছে? যেহেতু এটা রিসেন্ট টপিক। সো আমাদের সর্বপ্রথম গ্যাস ক্ষেত্র কোথায় পাই আমরা, হরিপুরের মধ্যে, ঠিক আছে? এখন দেখো যেখানে তোমার তিতাসও আছে, তিতাস দেখে আবার লাফায় উঠেন না, জাস্ট কিন্তু আমরা বর্তমানে সাপ্লাই পাচ্ছি, বর্তমানে আমাদের সব সাপ্লাই আসছে তিতাস থেকে, বাট সর্বপ্রথম কিন্তু হরিপুরে তোমার গ্যাস ক্ষেত্রটা আবিষ্কৃত হয়। ওকে, এরপর দেখো ওই যে দেখো মেডিকেল ভর্তি পরীক্ষা 10 সালে আসছে, এটা সর্বপ্রথম কয়লা খনি কোথায় আবিষ্কৃত হয়। দেখো সেম টাইপের প্রশ্ন, গ্যাস ক্ষেত্র, কয়লা খনি, এগুলোই বারবার তোমার হচ্ছে। তারপর সিমেন্ট প্রথম তোমার সিমেন্টের ফ্যাক্টরি কোনটা ছিল, এই ধরনের প্রশ্ন তোমার মেডিকেল ভর্তি পরীক্ষা আসে, ঠিক আছে? তাহলে দিঘিপাড়া কয়লা খনি হচ্ছে তোমার প্রথম আবিষ্কৃত কয়লার খনি। ওকে, এখন দেখো এই যে এটা তোমার ডেন্টাল ভর্তি পরীক্ষা 17তে আসে, এবং এটা তোমার বিসিএস এ একবার আসে। সেটা কি, বাংলাদেশের প্রাকৃতিক গ্যাস সবচেয়ে বেশি ব্যবহৃত হয় কোন ক্ষেত্রে। এখন এই প্রশ্নটা আসলে জিকে থেকে বেশি অর্থনৈতিক রসায়ন থেকে আসে, কারণ তোমার দেখবে অর্থনৈতিক রসায়নে একটা লাইনে বরাবর আছে যে আমরা বিদ্যুৎ ক্ষেত্রে 50 to 55% ইউজ করি, বিভিন্ন ক্ষেত্রে আমরা কি পার্সেন্টেজে তোমার গ্যাস ইউজ করি। সো এটার অ্যান্সার আসলে তোমার অর্থনৈতিক রসায়ন থেকে, বাট স্টিল আমরা এটা জিকের মধ্যে ধরে পড়াই দিই। আচ্ছা, তারপর দেখো এটা তোমার বাংলাদেশ পরিচিতির মধ্যে যে আমাদের আমদানি, যেহেতু বাংলাদেশ সম্পর্কে জানতেছি, বাংলাদেশের কোন কোন দেশের সাথে বাণিজ্য সেটা আমাদের জানতে হবে। তাহলে বাংলাদেশের আমদানি রপ্তানি এগুলো একটু জানতে হয়। যেরকম বাংলাদেশে বর্তমানে তোমার সবচেয়ে বড় বাণিজ্য করে হচ্ছে ইউরোপিয়ান ইউনিয়নের 27টা দেশের সাথে, কিন্তু আমি যদি বলি এককভাবে সবচেয়ে বেশি পোশাক বাণিজ্য করে হচ্ছে বাংলাদেশ যুক্তরাষ্ট্র বা ইউএস এর সাথে, ঠিক আছে? বাট যদি ধরো আমি এককভাবে দেশ হিসেবে না বলে ইউরোপিয়ান ইউনিয়ন তোমার 27টা দেশ একসাথে একটা জোট গঠন করে রেখেছে, এখানে বাংলাদেশ সবচেয়ে বেশি পোশাক রপ্তানি করে। দেখো এগুলো কিন্তু আমার রিসেন্ট ইনফরমেশন, কিন্তু তোমাকে আমি প্রশ্ন করছি কি প্রথম পোশাক রপ্তানি হয় কোথায়। তুমি যদি পরীক্ষা হলে হাইপার না হয়ে ঠান্ডা মাথায় চিন্তা করো, প্রথম পোশাক রপ্তানি তো ইউএসএ তে করার কথা না, ইউতেও করার কথা না, তাহলে প্রথম পোশাক রপ্তানি করে কোথায়, তোমার ফ্রান্সে। এবং তুমি ভাবতে যে আপু এগুলো তো পরীক্ষা হলে মাথায় আসে না, ডোন্ট ওয়ারি, এটা তোমার বিসিএস এ 2 বার আসছে, এরপরে কি এটা ডেন্টাল ভর্তি পরীক্ষা আসছে, ঠিক আছে? সো প্রশ্ন প্রচুর রিপিট হয়, অনুশীলনী প্রশ্ন, ভেরি গুড। আচ্ছা, এরপর দেখো বাংলাদেশের হোয়াইট গোল্ড কোনটাকে বলি। আমরা বাংলাদেশের হোয়াইট গোল্ড বা সাদা সোনা বলি হচ্ছে চিংড়িকে। আচ্ছা, আপনারা কি বলতে পারেন যে বাংলাদেশের ব্ল্যাক ডায়মন্ড আমরা কোনটাকে বলি? বাংলাদেশের ব্ল্যাক ডায়মন্ড, বাংলাদেশের ব্ল্যাক ডায়মন্ড আমরা কোনটাকে বলি? দেখি কমেন্টে বলেন আমাকে। তারপর দেখো আমরা চলে আসছি
তোমার জনসংখ্যা ও ক্ষুদ্র নিগোষ্ঠী টপিকের মধ্যে এই টপিকটা খুবই আনইম্পর্টেন্ট টপিক, 1 স্টার, ঠিক আছে, জাস্ট 1 স্টার ইম্পর্টেন্ট টপিক। তুমি যখন পড়বা তখন পড়ার সময় জনসংখ্যা ক্ষুদ্র নিগোষ্ঠী সবার লাস্টে গিয়ে পড়বা, এখান থেকে রেয়ারলি একটা প্রশ্ন আসে, একদম রেয়ারলি, ঠিক আছে। তোমার লাস্ট আদমশুমারি কবে হয়েছে? লাস্ট আদমশুমারি হচ্ছে 2022 সালে, ঠিক আছে। তো তোমার 2022 সাল পর্যন্ত, ধরো আমি যেবার মেডিকেল পড়তে পেরেছি তখন পর্যন্ত এটা ইম্পর্টেন্ট ছিল, 23 সাল পর্যন্ত ইম্পর্টেন্ট ছিল, এরপর এটা আরো কমা শুরু করছে। ক্ষুদ্র নিগোষ্ঠী থেকে হাতে গোনা কয়েকটা প্রশ্ন আছে, এটা খুবই আনইম্পর্টেন্ট টপিক, একদম 1 স্টার। তারপর যেটা বলছিলাম একদম শেষে দিকে হচ্ছে জনসংখ্যা ক্ষুদ্র নিগোষ্ঠী টপিকটা পড়বা, ঠিক আছে। লেখো ডেন্টাল ভর্তি পরীক্ষা 2324 আসে, মাসে কোন উপজাতি সংখ্যাটা সবচেয়ে বেশি? তো এখানে তোমার ফ্রিকোয়েন্টলি একটা প্রশ্ন আসে, সেটা হচ্ছে মানুষ সবচেয়ে বেশি পাওয়া যায় হচ্ছে তোমার চাকমাদেরকে, সেকেন্ডে আসে মারমাদেরকে। আরেকটা প্রশ্ন আসে নিচের কোনটা মাতৃতান্ত্রিক পরিবার ব্যবস্থা, সেটা তোমার দুইটা, গরু এবং খাসি। তো গরু দিয়ে গারো এবং খাসি দিয়ে খাসিয়া, এই গারো এবং খাসিয়া হচ্ছে তোমার মাতৃতান্ত্রিক সমাজ ব্যবস্থা, বাকি প্রত্যেকে হচ্ছে তোমার পিতৃতান্ত্রিক সমাজ ব্যবস্থা, ঠিক আছে। তারপর কি প্রশ্ন আসে, মোটামুটি সবাই তোমার বৌদ্ধ নাহলে হিন্দু, শুধুমাত্র একটা তোমার মুসলমান উপজাতি, সেটা তোমার পাঙ্গন। সো এগুলো থেকে তোমার প্রশ্ন আসে, ঠিক আছে, এর বাইরে কোনো প্রশ্ন আসে না। সো দেখো সবচেয়ে বেশি উপজাতি কোনটা জানি তোমার চাকমা, যদি সেকেন্ড হতো তাহলে সেকেন্ড হতো তোমার মারমা। তারপর কি প্রশ্ন আসে, সেটা হচ্ছে আরেকটা প্রশ্ন আসে হচ্ছে তোমার কিছু এলাকা ভিত্তিক তোমার কিছু কিছু মানে মানুষদেরকে পাওয়া যায়, যেরকম ধরো আমি তোমাকে বলি, বলো তো মণিপুরীরা কোথায় থাকে? তুমি আমাকে বলো আপু সিলেটে থাকে, ঠিক আছে। আমি তোমাকে বলি বলো তো চাকমারা কোথায় থাকে, মারমারা কোথায় থাকে? তুমি বলবো যে আপু ওরা তোমার পার্বত্য চট্টগ্রামে থাকে। তাহলে এই যে এলাকা ভিত্তিক এরা আসলে কোথায় কোথায় থাকতেছে, গুরুত্বপূর্ণ উপজাতি গুলা, এদের ওই অবস্থানটা তোমার জন্য মাঝে মাঝে পরীক্ষায় আসে, ঠিক আছে। আচ্ছা, তো দেখো বাংলাদেশের নিম্নে কোন উপজাতি, মেডিকেল ভর্তি পরীক্ষা 12-13 প্রশ্ন কত, দেখো লাস্ট ডেন্টাল ভর্তি পরীক্ষা 22-23, এর আগে তুমি মেডিকেল ভর্তি পরীক্ষা 12-13 আসছে। দেখো নিচে কোন উপজাতিটা বাংলাদেশে বসবাস করে, তাহলে অ্যান্সার কি? অ্যান্সার হচ্ছে আমার মারমা, ঠিক আছে। কারণ এই যে কুর্দি, স্পিগনি, জুলু, এগুলো তো নামই আমরা কখনো শুনি নাই। ওকে, এরপর দেখো বাংলাদেশের জলসীমায় উৎপত্তি, এগুলো কিন্তু নদ নদী পাহাড় পর্বত টপিকের মধ্যে চলে গেছি। আচ্ছা, বাংলাদেশের পরিচিতি টপিকের মধ্যে আপু এটা আলাদা করে অ্যাড করেছে, কারণ বাংলাদেশ পরিচিতির মধ্যে তোমার নদ নদীটা একটু আলাদা করে ভালো, কারণ নদ নদী টপিকটা থেকে মাঝে মাঝে মেডিকেল ভর্তি পরীক্ষায় প্রশ্ন আসে। এটা তোমার জন্য হচ্ছে 2 স্টার ইম্পর্টেন্ট একটা টপিক, ঠিক আছে। এটা কি? এটা হচ্ছে তোমার 2 স্টার ইম্পর্টেন্ট টপিক। নদ নদী পাহাড় পর্বত সমুদ্র দ্বীপ, এগুলো তোমার হচ্ছে 2 স্টার ইম্পর্টেন্ট টপিক। কেন বলছি? কারণ ওই যে বললাম যে এগুলো তোমার একটু ওই যে জনসংখ্যা থেকে একটু বেশি প্রশ্ন আসে, সো এটা তোমার হচ্ছে সেকেন্ড প্রায়োরিটিতে থাকবে। দেখো কি প্রশ্ন আসে, বাংলাদেশের জলসীমায় উৎপত্তি এবং সমাপ্ত নদী কোনটা? তো মোটামুটি বাংলাদেশের প্রত্যেকটা নদীর উৎপত্তি ম্যাক্সিমাম একদম 90% নদীর উৎপত্তি হচ্ছে তোমার ইন্ডিয়া থেকে, তারপর বাংলাদেশে আসছে। কিছু নদী দেখা যায় তোমার থেকে, 3টা নদীর সাথে হচ্ছে আমাদের মিয়ানমারের সাথে সম্পর্ক, কিন্তু একটাই নদী আছে যে নদীটা তোমার বাংলাদেশে উৎপত্তি হয়েছে, বাংলাদেশ শেষ, কোনো জায়গায় যায় না, সেটা তোমার হচ্ছে হালদা নদী, যেটা আমাদের মাছের জন্য একটা অভয় আশ্রম আর কি। ওকে, আচ্ছা, ফাহিমা প্রচুর অ্যাক্টিভ, ভেরি গুড। তারপর দেখো আমাদের শীতল পানি, দেখো খুবই মেডিকেল ভর্তি পরীক্ষা আরো 20 বছর আগে প্রশ্নটা আসছে, আমাদের শীতল পানি ঝর্ণা কোথায় অবস্থিত? কক্সবাজারের হিমছড়ির মধ্যে। আপনারা কি আমাকে বলতে পারবেন যে গরম পানি ঝর্ণা কোথায় অবস্থিত? কেউ কি বলতে পারবা? দেখি তো কি বলতে পারে কিনা, আমাদের গরম পানি ঝর্ণা কোথায় অবস্থিত? আচ্ছা, এরপর দেখো, হ্যাঁ জিম 26 ব্যাচের স্টুডেন্ট, ও আমাদের পেইড ব্যাচের, আমাদের প্রি মেডিকেলের স্টুডেন্ট। আমি জিমের নাম মুখস্থ আছে, আমাদের প্রি মেডিকেলের ক্লাস করতো। সো সানিয়া কে জিজ্ঞেস করেছিল। ওকে, হ্যাঁ সানিয়া, কিনা লাগবে? জিকেলজি 25 তোমার একটা সরকারের আমলে লেখা হয়েছে, যেগুলো যে 26 বিএনপি সরকারের আমলে লেখা হয়েছে। সো অনেক 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 ইনফরমেশন চেঞ্জ হয়েছে এবং অনেক আপডেট করা হয়েছে। ইন্টারন্যাশনাল পার্ট 2 কে আরো কম্পোজ হিসেবে করা হয়েছে, এবং এই জিকেলজি বইটা একদম বেস্ট, এর বাইরে আর কিছু পড়া লাগবে না, প্রত্যেকটা জিনিস ধরে ধরে তোমাদের করা হয়েছে। সো এই জিকেলজি বইটা বলে আর কিছু লাগবে না, আমি সাজেস্ট করবো প্রত্যেকে নিউ এডিশনের জিকেলজিটা নিবা, ঠিক আছে। ওকে, এরপরে দেখেন বাংলাদেশে একমাত্র প্রবাল দ্বীপের নাম কি? আচ্ছা, একমাত্র প্রবাল দ্বীপ হচ্ছে তোমার সেন্ট মার্টিন। এটাও মেডিকেল ভর্তি পরীক্ষা আসছে এবং বিসিএস এ অলরেডি একবার আসছে। সো এভাবে আমি প্রশ্ন করতে পারি যে যেহেতু প্রবাল দ্বীপ থেকে প্রশ্ন চলে আসে, আমি প্রশ্ন করতে পারি না বাংলাদেশে একমাত্র পাহাড়ি দ্বীপ কোনটা? একই প্রশ্ন কিন্তু, ঠিক আছে। ওকে, এরপরে দেখো ওই নদীর পাহাড় পর্বত সমুদ্র থেকে কুয়াকাটা সমুদ্র সৈকত বাংলাদেশের কোন জেলায় অবস্থিত? তো দেখেন কুয়াকাটাকে জেনে আমরা কি বলি? আপনারা ইংলিশে পড়ছেন না প্যারাগ্রাফের মধ্যে, প্যারাগ্রাফ না সরি, কি বলে ওটাকে, টেক্সটের মধ্যে কুয়াকাটাকে জেনে আমরা কি বলি? সীতাকুণ্ড চট্টগ্রাম, ভেরি গুড। আমি বলি ওয়েবসাইট থেকে কে কমেন্ট করেছে, ইটস রিহিতা নাকি কি লিখছো? আচ্ছা যাই হোক, রিহিতা ভেরি গুড। আমাদের গরম পানি ঝর্ণা হচ্ছে চট্টগ্রামের সীতাকুণ্ডে, ভেরি গুড, ভেরি গুড। ওকে, বলো আমরা কুয়াকাটাকে আরেকটা নাম কি নামে জানি?
কুয়াকাটাকে আরেকটা কি নামে জানি বলো তো? আচ্ছা, তো দেখো মেডিকেল ভর্তি পরীক্ষাটা প্রশ্ন হচ্ছে কুয়াকাটা সমুদ্র সৈকত কোথায় অবস্থিত? আমরা সবাই জানি পটুয়াখালীর মধ্যে, ঠিক আছে। আচ্ছা, এরপর দেখো জাতীয় বিষয় বলি। এই টপিকটা আরো আনইম্পর্টেন্ট, একদম 1 স্টার ইম্পর্টেন্ট টপিক। সেটা কি? তোমার সব গুরুত্বপূর্ণ দিবসগুলো আছে, সেই গুরুত্বপূর্ণ দিবসগুলো আছে একটু জানার চেষ্টা করবে। দেখো একটা গুরুত্বপূর্ণ দিবস কি? আমাদের বিশ্ব স্বাস্থ্য দিবস কবে? 7 এপ্রিল, ঠিক আছে। তারপর ধরো আমাদের শিশু দিবস আগে ইম্পর্টেন্ট ছিল, এখন লাগবে না। আন্তর্জাতিক নারী দিবস কবে? ডায়াবেটিস সচেতনতা দিবস কবে? এই কয়েকটা ইম্পর্টেন্ট দিবসগুলো, এগুলো কয়েকটা মনে রাখার চেষ্টা করো। এবং জাতীয় বিষয় বলে তুমি না জানো তাহলে আমার গলায় দড়ি দেওয়া উচিত। দেখো ডেন্টাল ভর্তি পরীক্ষা 19-এ আসছে, আমাদের জাতীয় পাখি কোনটা? এর থেকে ইজি প্রশ্ন মেডিকেল ভর্তি পরীক্ষা করা সম্ভব না। ডেন্টালে আসছে কিন্তু প্রশ্নটা, ঠিক আছে। সাগর কন্যা, ভেরি গুড। সাগর কন্যা প্রথমে কে বলছে? প্রথমে হচ্ছে নাইম সরকার বলছে, ভেরি গুড। আচ্ছা, এরপর দেখা হচ্ছে বাংলাদেশের পতাকার দৈর্ঘ্য প্রস্থের সঠিক অনুপাত কি? ছোটবেলা থেকে পড়ে আসতেছি, একে আসতেছি 10:6, দুইটাকে 2 দিয়ে ভাগ করলে 5:3। তাহলে এই একই প্রশ্ন, দেখছো? এটা কিন্তু ডেন্টাল ভর্তি পরীক্ষা 18-তে আসছে, অ্যান্সার হচ্ছে 10:6। ওকে, আচ্ছা, এরপর দেখো গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার যে মনোগ্রাম বা আমাদের যে সরকারি ইয়াটা আছে ওটার মধ্যে কয়টা স্টার আছে? তো এটা একটা জিনিস খেয়াল করবা, মেডিকেল ভর্তি পরীক্ষা মাঝে তোমার একটু প্রিসিশনও চেক করে। যেরকম মেডিকেল ভর্তি পরীক্ষা তোমার 24-25 সেশন একটা প্রশ্ন আসে যে 100 টাকার নোটের পিছনে কিসের ছবি আছে। এবং আপনাদের শুনে খুব ভালো লাগবে যে এই বছর কিন্তু নোটগুলা সব নতুন নোট এসেছে। সো মেডিকেল ভর্তি পরীক্ষা দিতে গেলে চেষ্টা করবেন পকেটে প্রত্যেকটা টাকার একটা করে নোট রাখার, সেটা 1000 হোক, 500 হোক, 100 হোক। সো মেডিকেল ভর্তি পরীক্ষাতে আমরাও এবার স্টুডেন্টদের জন্য দাঁড়িয়েছিলাম, তো ওদেরকে বের হয়ে গেলাম যে পরীক্ষা কেমন হয়েছে, পরীক্ষা কেমন হয়েছে। তখন হচ্ছে আপু 100 টাকার পিছনে কিসের ছবি? ওদেরকে বলার পর যাদের পকেটের মধ্যে নতুন নোট ছিল তারা তো ঠিক অ্যান্সার করে দিয়ে আসতে পারছে, যাদের কাছে টাকা ছিল না তারা ভুল করছে, আর যাদের কাছে পুরোনো নোট ছিল তারাও ভুল করছে। সো মেডিকেল ভর্তি পরীক্ষা কিন্তু এই ধরনের প্রশ্ন আসে। তা আমাদের জাতীয় মনোগ্রামের মধ্যে টোটাল 4টা স্টার, ঠিক আছে, আমাদের 4টা মূলনীতিকে বোঝায়। সো এই টপিকটা থেকে মোটামুটি আশা করি বুঝছো না? তাহলে দেখো আমরা এখন কি কি টপিক আপু তোমাকে বললাম। এক হচ্ছে তোমার প্রাচীন বাংলা শাসন 4 স্টার ইম্পর্টেন্ট, মুক্তিযুদ্ধ টপিকটা তোমার 5 স্টার ইম্পর্টেন্ট টপিক, ঠিক আছে। বাংলাদেশের পরিচিতি, জাতীয় বিষয়াবলী আর নদী নালা সবকিছু এগুলো তোমার হচ্ছে 2 স্টার ইম্পর্টেন্ট, ওকে। আর তোমার হচ্ছে যেটা আমরা বললাম যে ক্ষুদ্র নৃগোষ্ঠী, তারপর তোমার জনসংখ্যা, এই টপিকটা মাত্র 1 স্টার ইম্পর্টেন্ট, ওকে। আমার নেক্সট পিডিএফ এর মধ্যে যে আমার এক পিডিএফ এর মধ্যে সবকিছু ধরে নাই, সো আমার একটা পিডিএফ বানানো লাগছে, ওকে। হচ্ছে এই পিডিএফটা প্রবলি, ওকে। আর যাই তারা মসজিদ, আচ্ছা আচ্ছা সরি, আমার আসলে আমার পুরো রুম অনেক সিল করা, তো আমি আসলে আজানে সাউন্ড পাচ্ছি না। আমরা তাহলে 2 মিনিট একটু ব্রেক দিই, হ্যাঁ, আজানটা হয়ে নিক। ওকে, আচ্ছা ঠিক আছে। তারপর দেখো এবার হচ্ছে চলে আসছে আমাদের সংসদ ও সংবিধান, এই টপিকটা তোমার 2 স্টার ইম্পর্টেন্ট টপিক, ঠিক আছে। যেহেতু আমাদের সংবিধানে তেমন কোনো আহামরি চেঞ্জ আসে নাই, তো সংবিধান টপিকটা থেকে আমাদের কি কি লাগবে, মেইনলি কি কি লাগবে তোমাকে বলি। আমরা সংবিধান জন্য আমাদের বেচে আলাদা করে একটা ক্লাস নেই, তারপর আমি তোমাদের বলি মেইনলি কি কি লাগবে। তোমার লাগবে হচ্ছে তোমার সংবিধানের মূলনীতি কয়টা, 4টা মূলনীতি। আমাদের জাতীয় মনোগ্রামের 4টা তারকা দ্বারা বেসিক্যালি আমাদের 4টা মূলনীতিকে বোঝায়। আমাদের তফসিল কয়টা আছে সংবিধানের মধ্যে, সংবিধানের অনুচ্ছেদ কয়টা আছে, এবং যেসব গুরুত্বপূর্ণ ধারাগুলো আছে সংবিধানের, এইগুলা থেকে যেসব গুরুত্বপূর্ণ, খুব বেশি কিন্তু, যেরকম ধরো একটা প্রশ্ন আসে কি নারী পুরুষের সমতা আলোচনা করা হয়েছে তোমার কোন অনুচ্ছেদের মধ্যে, তো অ্যান্সার হচ্ছে তোমার 28-2, ঠিক আছে। তারপর ধরো ন্যায়পাল নিয়ে আলোচনা করা হয়েছে কোন অনুচ্ছেদে, তোমার 77 নম্বর। তো এই যে কয়েকটা গুরুত্বপূর্ণ এগুলো থেকে তোমার সংবিধানের প্রশ্ন আসে। আর সংসদ টপিকটা কেন অ্যাড করেছি, তোমার সংসদ টপিক থেকে কি আসে, সংসদের স্থপতিকে, লুই আইকান, ঠিক আছে। তারপর সংসদের অবস্থান কোথায়, এখানে কি কি সামনে কি আছে না আছে, তোমার এই টপিকগুলো থেকে মোটামুটি মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্ন আসে, বাইরে থেকে কিচ্ছু আসে না। আরেকটা কি আসে, আমাদের সংসদ কয় কক্ষ বিশিষ্ট, তুমি জানো, আমি জানি, সবাই জানি কি যে আমাদের সংসদ, আমরা ছোট একটা দেশ, আমাদের সংসদ তোমার 1 কক্ষ বিশিষ্ট। আমরা যদি অনেক বড় দেশ হতাম তাহলে অনেক কক্ষ বিশিষ্ট হতো আর কি, ঠিক আছে। আচ্ছা, তারপরে কি আসে তোমার, ধরো আমাদের তোমার বিচার বিভাগ আছে, আইন বিভাগ আছে, শাসন বিভাগ আছে, তো এগুলো থেকে মাঝে মাঝে প্রশ্ন আসে। ধরো সুপ্রিম কোর্ট হচ্ছে আমরা সংবিধানের রক্ষা কবচ বলি, ঠিক আছে, গার্ডিয়ান বলি, তো এই টপিকগুলো থেকে মোটামুটি প্রশ্ন আসে। তো এটা 2 স্টার ইম্পর্টেন্ট টপিক, মোটামুটি আসে প্রশ্ন, ঠিক আছে। আচ্ছা দেখো আমাদের সংবিধানের মূলনীতি কয়টা, 4টা। তাহলে এখন আপনারা আমাকে কমেন্টের মধ্যে বলবেন আমাদের সংবিধানের অনুচ্ছেদ কয়টা, তফসিল কয়টা, যে বলতে পারবে তাকে স্যালুট, ঠিক আছে।
আমার এখানে না অটো ট্রান্সলেট অন হয়ে আছে, ওয়েবসাইট মাঝে মাঝে ওই ইউটিউবে কমেন্ট থেকে ভয় পেয়ে যায়, আল্লাহ কি লিখছে। আচ্ছা, তারপর দেখো এই যে ডেন্টাল ভর্তি পরীক্ষা 21-22 প্রশ্ন, বাংলাদেশ আইনসভা কয় কক্ষ বিশিষ্ট? 1 কক্ষ বিশিষ্ট। খুবই ফ্রিকোয়েন্ট কোশ্চেন, দেখো কত ইজি প্রশ্ন, ঠিক আছে। আচ্ছা, তারপর দেখো জাতীয় সংসদের অধিবেশন কে আহ্বান করে? মহামান্য রাষ্ট্রপতি। ইভেন আমাদের রাষ্ট্রপতি, এখন ধরো এই টাইপের প্রশ্নগুলো মাঝে মাঝে আসে যে তোমার রাষ্ট্রপতির হাতে কি কি ক্ষমতা আছে। আমাদের রাষ্ট্রীয় প্রেক্ষাপট যদি চিন্তা করো, আমাদের কিন্তু তোমার মানে রাষ্ট্রপতির সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তি, তারপরে কিন্তু প্রধানমন্ত্রী তোমার একটা মন্ত্রণালয় বা বলতে পারো যে মন্ত্রী পরিষদের প্রধান হচ্ছে তোমার প্রধানমন্ত্রী, বাট পুরো দেশের রাষ্ট্র কার্য পরিচালনার জন্য প্রধান কিন্তু তোমার রাষ্ট্রপতি, ঠিক আছে। তারপরে দেখো এখন কিন্তু আমাদের রাষ্ট্রপতি চুপ্পু সাহেব, সে কিন্তু পদত্যাগ করলো। সে কার কাছে পদত্যাগ করে গেছে? স্পিকারের কাছে। তো রাষ্ট্রপতির কাছে কি কি ক্ষমতা আছে? রাষ্ট্রপতি তোমার প্রধানমন্ত্রীকে নিয়োগ দিতে পারে, রাষ্ট্রপতির কাছে তোমার প্রধানমন্ত্রী, স্পিকার, সুপ্রিম কোর্টের যে জাজ, তারা সবাই মিলে তার কাছে শপথ গ্রহণ করে, ঠিক আছে। তারপর তোমার নির্বাচন কমিশনের যে প্রধান, তাকেও তিনি নিয়োগ দেন, তার কাছে তিনি শপথ গ্রহণ করেন। তো এই যে কার ক্ষমতা কি, এগুলো থেকে মাঝে মাঝে প্রশ্ন আসে, ঠিক আছে। আচ্ছা, তাহলে দেখো আমার রাষ্ট্রপতি বুঝলাম আমরা। এখন দেখেন, এটা হচ্ছে আমাদের যোগাযোগ টপিকটা। যোগাযোগ টপিকটা এখন তোমার জন্য 2 স্টার ইম্পর্টেন্ট টপিক। যখন হাসিনা শাসনামল ছিল বা আওয়ামী লীগের শাসনামল ছিল, তখন যোগাযোগ টপিকটা ছিল তোমার 4 স্টার ইম্পর্টেন্ট টপিক। আমি বলতে পারি আপু কেন এখন কেন কমে গেছে? কারণ বর্তমান যে সরকার আসছে, সেই সরকারের যোগাযোগ ব্যবস্থায় কোনো তেমন অবদান নাই, ঠিক আছে। তুমি আমি সবাই মানতে বাধ্য যে আওয়ামী লীগ সরকার তোমার যোগাযোগ ব্যবস্থায় অভূতপূর্ণ উন্নতি করেছে, এটা আমি তুমি যে কোনো কেউ মানতে বাধ্য আসলে, ঠিক আছে। তো তিনি যেই সব প্রেক্ষাপটে তোমার উন্নতি করে গিয়েছে, সেই সব প্রেক্ষাপট থেকে ওইবার মেডিকেল ভর্তি পরীক্ষা প্রচুর প্রশ্ন আসছে। কিন্তু যেহেতু এখন যোগাযোগ ব্যবস্থা আহামরি তেমন কোনো চেঞ্জ আসে নাই, কিছু কিছু জিনিস হয়তো এবছর ইনঅগারেট হবে, শুধুমাত্র রিসেন্ট ইনফরমেশন ছাড়া কিচ্ছু প্রশ্ন তোমার আসবে না, ঠিক আছে। সো এই টপিকটা তুমি খুবই লাইটলি পড়লেও সমস্যা নাই, যেহেতু এখান থেকে মোটামুটি আগে অনেক প্রশ্ন এসেছে, সেহেতু আপুটা তোমার 2 স্টার দিয়ে রাখছি। বা তুমি যদি একদম শেষের দিকেও পড়ো, যে জনসংখ্যা খুচরো নিকেশের সাথে আমার কোনো সমস্যা নেই, ঠিক আছে। আচ্ছা দেখো, পদ্মা সেতুতে কয়টা স্প্যান আছে তোমার ডেন্টাল ভর্তি পরীক্ষা 20-21 প্রশ্ন। তাহলে এই প্রশ্নটা কেন আসছে ওই বছর? কারণ তোমার হচ্ছে ওই বছর পদ্মা সেতু তৈরি হচ্ছিল, এখন ইনঅগারেট হয় না, আর আজ থেকে আরো 5 বছর আগের কথা, ঠিক আছে। যেহেতু 5-6 বছর আগের কথা, যেহেতু তখনও পদ্মা সেতু নির্মাণাধীন এবং পদ্মা সেতুর অনেক বড় একটা বৈশিষ্ট্য ছিল, এটা পুরো অর্থায়ন বাংলাদেশ সরকার নিজে করতেছে, সেহেতু এই পদ্মা সেতু টপিকটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট ছিল এবং এটা মেডিকেল ভর্তি পরীক্ষাও আসছে, ঠিক আছে। তো তুমি বুঝছো এখান থেকে আমি তোমাকে কি বুঝাইলাম, যে রিসেন্ট টপিক তোমার জন্য খুব ইম্পর্টেন্ট, তোমার এই বছর কি হচ্ছে সেটা ইম্পর্টেন্ট। আগে 5-6 বছর আগে কি হয়ে গেছে এগুলো তোমার জন্য এখন এত বেশি লাগবে না, একদম যদি হালকা হয়ে পড়ে আমার কিছু যায় আসে না। কিন্তু 26 সালে কি হয়েছে, 25 সালে যদি কোনো আইকনিক কিছু হয়ে থাকে, এগুলো তোমার জন্য মাথার মধ্যে একদম গেঁথে নিতে হবে, বের করা যাবে না, ঠিক আছে। সেটা আমি তোমাকে সলভ করবো না, কারণ তোমাকে বলেই দিছে যেগুলা ওই বছরের প্রশ্ন। তারপর দেখো, এটা তোমার ডেন্টাল ভর্তি পরীক্ষা 19-20 আসছে, বিসিএস এ আসছে, ঢাকা ইউনিভার্সিটি আসছে, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি আসছে। কি আসছে? নির্মাণাধীন পদ্মা সেতু দৈর্ঘ্য কবে, এবং এগুলো কত সালের প্রশ্ন? আজকে থেকে আরো 6-7 বছর আগের প্রশ্ন, কারণ ওই সময় পদ্মা সেতু নির্মাণাধীন ছিল। সো এখন তুমি যদি এগুলো বাদও দাও আমার কোনো সমস্যা নাই, কারণ এগুলো এই বছরে কিছু না, ঠিক আছে। এই বছর এগুলো আসার সম্ভাবনা খুবই কম। এই জন্য বারবার বলি কারেন্ট অ্যাফেয়ার্স, কারেন্ট অ্যাফেয়ার্স, কারেন্ট অ্যাফেয়ার্স, কারেন্টে কি চলতেছে এটা একটু মাথায় রাখার চেষ্টা করবা। আমাদের আরেকটা জিনিস শেয়ার করি, আমি আমার অ্যাডমিশনের সময় তো আব্বুর খবর দেখতো, আমি বসে থাকতাম, আব্বুর সাথে বসে বসে খবর শুনতাম। মনে কি শুনলো দেখা যায় কি মেডিকেল ভর্তি পরীক্ষাতেও খুব নার্ভাস থাকি আমরা, কিছু জিনিস না ওই যে পাস্ট মেমোরি থেকে হুট করে ক্লিক করতে পারে, তো অনেক সময় অনেক আগে শুনে ফেলছো, ওদের হুট করে মনে পড়ে যেতে পারে। তো চেষ্টা করবো আর কি ফ্রি টাইমে যদি পারো খবরটাও শুনতে পারো, বাট আমি সাজেস্ট করি না, অ্যাডমিশন টাইমটা খুবই ক্রুশাল, প্রত্যেকটা মিনিট নষ্ট করবা না। আচ্ছা দেখো, মেডিকেল ভর্তি পরীক্ষা 9-10 প্রশ্ন আসছে, নিচের কোনটা সাবমেরিন কেবলের ল্যান্ডিং স্টেশন? ওই সময় প্রথম তোমার সাবমেরিন কেবল লাগানো হচ্ছিল, এই জন্য তোমার হচ্ছে ওই বছর দেখো মেডিকেল ভর্তি পরীক্ষা 9-10 প্রশ্ন ওই বছর, এই জন্য এখান থেকে প্রশ্ন আসছে। যেহেতু আপনার এখন কিছু লাগানো হচ্ছে না, সেটা আপনি এটা স্কিপ করতে পারেন, ঠিক আছে। তারপর দেখেন, এটা বাংলাদেশের প্রথম সেলফোন চালু হয় কবে? এগুলো দেখো মেডিকেল ভর্তি পরীক্ষা 9-10 প্রশ্ন, তো এগুলো মাঝে মাঝে এভাবে প্রশ্ন আসে, প্রথম সেলফোন চালু হয় কবে, আমাদের প্রথম টেলিভিশন চালু হয় কবে? 1964 সালে, তোমার 1 ডিসেম্বর। প্রথম রঙিন টেলিভিশন চালু হয় কবে? তো প্রথম রঙিন টেলিভিশন চালু হয় তোমার 25 ডিসেম্বর 1980 সাল থেকে। তো এই ধরনের প্রশ্ন মাঝে মাঝে পরীক্ষায় আসে, এগুলো খুবই আনইম্পর্টেন্ট, এত লাগবে না, ঠিক আছে। আচ্ছা এরপর দেখেন, বিশ্ব ব্যাংক কোন, এটা হচ্ছে তোমার শিল্প সম্পদ অর্থনীতি, এই টপিকটা তোমার হচ্ছে 1 স্টার ইম্পর্টেন্ট টপিক, একদমই মানে খুবই কম প্রশ্ন আসে, এবং এখান থেকে তুমি যদি মোটামুটি বিসিএস এর প্রশ্ন সলভ করে যাও, কয়টা জব প্রশ্ন সলভ করে যাও, আর কিচ্ছু লাগবে না, এই টপিকের বাইরে তোমার কিচ্ছু লাগবে না, ঠিক আছে। কি আছে দেখো, বিশ্ব ব্যাংক কোন তারিখে বাংলাদেশকে নিম্ন মধ্যম আয়ের দেশে তালিকাভুক্ত করে? তো এটা বাংলাদেশের জন্য মোটামুটি একটা গুরুত্বপূর্ণ জিনিস, কারণ দেখো এই যে নিম্ন মধ্যম আয় যখন অ্যাড করা হয়, বাংলাদেশের অনেক সুযোগ সুবিধা যেগুলো বাংলাদেশ পাইতো, সেগুলো আস্তে আস্তে তোমার
কমা শুরু করেছে, কারণ আগে বাংলাদেশকে নিম্ন আয়ের দেশ হিসেবে কনসিডার করা হতো, পরবর্তী নিম্ন মধ্যম করার কারণে অনেকে ভাবছে না এরা এখন আস্তে আস্তে উপরে উঠতেছে, সো এদেরকে এখন আমি সাহায্য সহযোগিতা করবো না। তো এই তারিখটা খুব ইম্পর্টেন্ট। ডেন্টাল ভর্তি পরীক্ষা আসে তোমার হচ্ছে 1 জুলাই 2015 সালে। কিভাবে তারিখটা মনে রাখবো? 1 জুলাই হচ্ছে আমাদের প্রত্যেক অর্থ বছর শুরু হয় 1 জুলাই থেকে। এই 1 জুলাই তোমার বাজেট প্রকাশ করা হয় এবং তোমার এই অর্থ বছর হিসেবে কিভাবে কি বাজেট খরচ করা হবে সেটা তোমার 1 জুলাইতে বলা হয়। তো 1 জুলাই 2015 সালে জাতীয় বিশ্ব ব্যাংক হচ্ছে মানুষকে নিম্ন মধ্যম আয়ের দেশে তালিকাভুক্ত করে। এরপর দেখো ডেন্টাল ভর্তি পরীক্ষা 17 প্রশ্ন, বাংলাদেশ থেকে সবচেয়ে বেশি ঔষধ রপ্তানি হয় কোন দেশে? এখন দেখো এখানে তোমার অ্যান্সার হচ্ছে ব্রাজিল, কিন্তু বর্তমানে কিন্তু তোমার মিয়ানমারে সবচেয়ে বেশি আমরা ঔষধ রপ্তানি করি। সো দেখো এই যে তোমার কারেন্ট বছরে কি হচ্ছে, কারেন্ট বছর আমরা কোথায় কি রপ্তানি করছি, কোথায় কি আমদানি করতেছি, আবারও ব্যাক টু দ্য থিং যে এগুলা রিসেন্ট ইনফরমেশন, ঠিক আছে? তো 2017 সালে আমরা ব্রাজিলের সবচেয়ে বেশি ঔষধ রপ্তানি করছিলাম, বাট এই বছর কমে গেছে। এখন একটা জিনিস মাথায় রাখবা যে ধরো এগুলো যদি তোমার চেঞ্জ না হয়, এখনো যদি আমরা ব্রাজিলে সবচেয়ে বেশি রপ্তানি করে থাকি তাহলে ওইটাই মুখস্থ করবো আর কি, ঠিক আছে? ওকে, এরপর দেখো বাংলাদেশকে সবচেয়ে বেশি ঋণ প্রদানকারী দেশ কোনটা? যেহেতু আমি তোমাকে বলছিলাম যে দেখো এটা মেডিকেল ভর্তি পরীক্ষা 4 সালে আসছে, ইভেন এখনো আসলে বাংলাদেশকে সবচেয়ে বেশি ঋণ কিন্তু বা সবচেয়ে বেশি সাহায্য সহযোগিতা কিন্তু জাপান করে, ঠিক আছে? সো জাপান তখনও অ্যান্সার ছিল, জাপান এখনো অ্যান্সার। ওকে, এরপরে চলে যাই বাংলাদেশে। দেখো এটা মেডিকেল ভর্তি পরীক্ষা 7-8 আসে এবং এটা পরবর্তী ডেন্টাল ভর্তি পরীক্ষা আসে 23-24-এ। বাংলাদেশে মুদ্রা হিসেবে টাকা চালু হয় কোন তারিখে? এবং আপনারা জেনে অবাক হবেন যে এটা আপনাদের বিসিএস এর প্রশ্ন আসে, বাংলাদেশে প্রথম তোমার টাকা বা মুদ্রা চালু হয় কত তারিখে? কবে? তোমার 8ই মার্চ 1972 সালে। তো আমি এটা এভাবে মনে রাখতাম 8 মার্চে তোমার আন্তর্জাতিক নারী দিবস, ঠিক আছে? তো নারীদের দরকার হচ্ছে, নারীদের একটা ভালো লাইফস্টাইল লিড করার জন্য নারীদের দরকার একটা স্টেবল অ্যামাউন্টের মানি। সো টাকা এই জন্য চালু করা হয়েছে তোমার 8 মার্চ, একদম আমাদের স্বাধীনতার পরবর্তী বছর থেকে 1972 সাল থেকে, ঠিক আছে? ওকে, এবার দেখো বাংলাদেশের প্রথম জাদুঘর কোনটা? এখন চলে আসছে হচ্ছে আমরা ঐতিহাসিক স্থান ও স্থাপত্য। এই টপিকটা আপু তোমাকে একদম শুরু থেকে বলে আসতেছি, এটা খুবই একদম তোমার 4 স্টার ইম্পর্টেন্ট টপিক। ঐতিহাসিক স্থান, স্থাপত্য এবং এগুলা বাংলাদেশের সাথে কি রিলেটেড। যেরকম দেখো আমাদের প্রথম জাদুঘর কোথায় অবস্থিত? বরেন্দ্র জাদুঘর। এখন চলে আসে বরেন্দ্র জাদুঘর কোথায় অবস্থিত? তোমার রাজশাহীর মধ্যে। হ্যাঁ, তারপরে তোমার প্রশ্ন আসতে পারে কি আমাদের যে মুক্তিযুদ্ধ ভিত্তিক জাদুঘর এটা কোথায় অবস্থিত, ঠিক আছে? তারপরে এটা নির্মাতাকে, এরকম ধরনের তোমার মেডিকেল ভর্তি পরীক্ষায় প্রশ্ন আসে। ওকে ওকে, 1 মিনিট দাঁড়াও। আচ্ছা, একজন কমেন্ট করছে যে আপু বাংলাদেশ তাহলে সবচেয়ে বেশি ঔষধ আমদানি করে কাদের থেকে? বাংলাদেশ বর্তমানে সবচেয়ে বেশি ওষুধ আমদানি করে হচ্ছে চীন থেকে। চীন এবং ভারত থেকে এখন বর্তমানে সবচেয়ে বেশি ওষুধ আমদানি করে, ঠিক আছে? আচ্ছা, এরপর দেখো এই যে দেখো পাহাড়পুরে বৌদ্ধবিহারের নির্মাতাকে তোমাদের অলরেডি পড়া আসে, ধর্মপাল, সেটা তোমার ডেন্টাল ভর্তি পরীক্ষা আসছে। এরপর দেখো ঢাকা সেনানিবাস মুক্তিযুদ্ধ জাদুঘরের নাম কি? ওই যে 69-এ গণ অভ্যুত্থানে ঢাকা ক্যান্টনমেন্টের মধ্যে বসছিলাম, কি আমার বিজয় কেতন, ঠিক আছে? আচ্ছা, তারপর দেখো আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশ। এই আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশ টপিকটা ভেরি ইম্পর্টেন্ট, তোমার 5 স্টার ইম্পর্টেন্ট একটা টপিক, ঠিক আছে? এটা তোমার 5 স্টার ইম্পর্টেন্ট একটা টপিক। সেই টপিকটা কি? সেটা হচ্ছে তোমার আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার সদস্যপদ বাংলাদেশ কবে লাভ করে, আর যদি বাংলাদেশের কোনো একটা সেক্টরে যদি রিসেন্ট কোনো পুরস্কার পদক পেয়ে থাকে সেটা তো ভেরি ইম্পর্টেন্ট। যেরকম আমাদের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান কয়েকদিন আগে জাতিসংঘের সাধারণ পরিষদে তোমার নির্বাচিত হয়েছে। তো এই যে এই টপিকটা তোমাদের এখন 5 স্টার ইম্পর্টেন্ট টপিক। তো বাংলাদেশ কোন বছর কোন আন্তর্জাতিক সংস্থার সদস্যপদ লাভ করেছে, তারপরে তোমার ওইটার অনুযায়ী যদি কোনো থাকে কন্ট্রিবিউশন থাকে সেটা তোমার জন্য ইম্পর্টেন্ট। এই বছর কোনো রিকগনিশন থাকলে সেটা তোমার জন্য খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে? আচ্ছা, এরপর দেখো বাংলাদেশ প্রথম কোন সংস্থার সদস্যপদ লাভ করে? বাংলাদেশ 1972 সালে তোমার 4 এপ্রিল কমনওয়েলথে সদস্যপদ লাভ করে। দেখো এখান থেকে আমি তোমাকে প্রশ্ন করতে পারি, তাহলে আমাকে বলো তো বাংলাদেশ জাতিসংঘের সদস্যপদ কবে লাভ করে? কেউ কি জানেন এখানে বাংলাদেশ জাতিসংঘের সদস্যপদ কবে থেকে লাভ করে? কেউ জানলে কমেন্ট করো। এই দেখো পরের প্রশ্ন, দেখো মেডিকেল ভর্তি পরীক্ষা 18-19 আসছে, জাতিসংঘের সদস্যপদ কবে লাভ করে? কবে? 1974 সালে, ঠিক আছে? তারপর দেখো এখান থেকে এই দেখো, আচ্ছা প্রশ্ন রিপিট হয়েছে, দুইবার আসছে। স্বাধীন দেশ হিসেবে
বাংলাদেশকে স্বীকৃতি দেয় কোন দেশ? এটা ডেন্টাল ভর্তি পরীক্ষা 16-17-তে আসছে, এটা মেডিকেল ভর্তি পরীক্ষা 21-22-এও আসছে, যে স্বাধীন দেশ হিসেবে বাংলাদেশকে প্রথম কোন দেশ স্বীকৃতি দেয়? 6 ডিসেম্বর 1971 সালে প্রথম ভুটান, তার কিছুক্ষণ পরে হচ্ছে ভারত বাংলাদেশকে স্বীকৃতি দেয়। প্রথম দেশ হিসেবে কে স্বীকৃতি দেয়? ভুটান। এটা মেডিকেল ভর্তি পরীক্ষা 21-22-এ আসে, দেখো কিন্তু ডেন্টাল অলরেডি আসছিল, তারপর কেন জানি ম্যাক্সিমাম স্টুডেন্ট এটা ভুল করে আসছে। আচ্ছা, তারপর দেখো গণমাধ্যম সাহিত্য সংস্কৃতি, এই টপিকটা তোমার জন্য 3 স্টার ইম্পর্টেন্ট একটা টপিক, ঠিক আছে? কোন সাহিত্য কে লিখছেন? মেডিকেল ভর্তি পরীক্ষা এই টাইপের প্রশ্ন অনেক আসে, এবং ইন্টারন্যাশনাল থেকেও মেডিকেল ভর্তি পরীক্ষা এই টপিকটা থেকে মোটামুটি প্রশ্ন আসে, ঠিক আছে? দেখো কোন কাব্যগ্রন্থটা পল্লী কবি জসিমউদ্দিনের? এখন তোমার কাছে আপু এত কিছু কেমনে পড়বো? তোমার মেইনলি পড়া লাগবে ধরো কাজী নজরুল ইসলাম, রবীন্দ্রনাথ ঠাকুর, জসিমউদ্দিন, এসব যেসব গুরুত্বপূর্ণ কবিরা আছে তাদের যে গুরুত্বপূর্ণ বইগুলো শুধুমাত্র সেগুলো পড়লেই হবে। আর মোটামুটি তুমি যদি এই টপিকগুলো থেকে বিসিএস এর প্রশ্ন, বিভিন্ন জব প্রশ্ন সলভ করো, তোমার আর কিচ্ছু পড়া লাগবে না, এক্সট্রা আর কিচ্ছু পড়তে হবে না, ওইগুলাই বারবার ঘুরে ফিরে প্রশ্ন আসে, ঠিক আছে? ওকে, তারপর দেখো চলে আসি, ভানু সিং কার ছদ্মনাম ছিল? রবীন্দ্রনাথ ঠাকুর। দেখছো ওই গুরুত্বপূর্ণ, তোমার রবীন্দ্রনাথ ঠাকুর, তারপর তোমার হচ্ছে কাজী নজরুল ইসলাম, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, এদেরকে নিয়ে মোটামুটি প্রশ্ন আসে। হে বঙ্গ ভান্ডারে তব বিবিধ রতন, পরধনে লাভমত্ত, পরিভ্রমণ পরদেশে ভিক্ষাবৃত্তি কুক্ষণে আচারী। তো এই কবিতা অংশটা কার থেকে? এটা তোমার মেডিকেল ভর্তি পরীক্ষা আসছে, এটা তোমার মাইকেল মধুসূদন দত্তের। সো এই টপিকগুলো একটু দেখবা, ঠিক আছে? সজন বাদিয়ার ঘাটে লেখক কে ছিলেন? জ্যোৎস্না জননী গল্প উপন্যাসের রচয়িতাকে? তো এগুলাই, ঠিক আছে? 21শে পদক চালু হয় কত সাল থেকে? আচ্ছা, এখন চলছে পদক ও পুরস্কার। এই পদক ও পুরস্কার টপিকটাও তোমার জন্য 5 স্টার ইম্পর্টেন্ট একটা টপিক, ভেরি ভেরি গুরুত্বপূর্ণ একটা টপিক হচ্ছে পদক পুরস্কার ও সম্মাননা। এই টপিকটা থেকে রিসেন্ট ইনফরমেশন তোমার 50 স্টার ইম্পর্টেন্ট, এত ইম্পর্টেন্ট একটা টপিক। যেমন তোমাকে বলছিলাম যে এই বছর কিন্তু আমাদের স্বাধীনতা পুরস্কার 21শে পদক সব ঘোষণা হয়ে গিয়েছে। তো এই বছর স্বাধীনতা পুরস্কার আসলে কারা কারা পেয়েছে, যেমন তোমাকে বললাম বেগম জিয়া এই বছর স্বাধীনতা পুরস্কার পেয়েছে মরণোত্তর, আর কয়েকজন মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পেয়েছে। এইবার তোমার ঢাকা মেডিকেল হসপিটাল স্বাধীনতা পুরস্কার পেয়েছে। তো দেখো এই টপিকগুলো তোমার জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তোমাদের সবার ড্রিম না ঢাকা মেডিকেল কলেজে যাওয়া, তো ঢাকা মেডিকেল কলেজ হসপিটাল এই বছর তোমার স্বাধীনতা পুরস্কার পায়। সো এই যে এই বছর রিসেন্ট টপিকে তোমার স্বাধীনতার কি বলে ধরো যেসব পদক পুরস্কারগুলো আছে আন্তর্জাতিক টপিকের জন্য ইম্পর্টেন্ট, তোমার বাংলাদেশ টপিকের জন্য ইম্পর্টেন্ট, ঠিক আছে? আচ্ছা, তো দেখো 21শে পদক শুরু হয় তোমার 1976 সাল থেকে। ও আচ্ছা, আরেকটা জন্য ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে তোমার এই 21শে পদক, স্বাধীনতা পুরস্কার, এই দুইটা পদকে তোমার হচ্ছে ইভেন তোমার হচ্ছে ক্রীড়া পুরস্কার, এই 3টা পদক তোমার জেনারেল জিয়াউর রহমান তিনি হচ্ছে এই পদকগুলো চালু করে যান। যেহেতু তিনি চালু করে যান, তুমি বুঝতে পারতেছো টপিকগুলো এখন তোমার জন্য ভেরি 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 ইম্পর্টেন্ট। এই বছর দেখবে এখান থেকে একটা প্রশ্ন শিওরলি চলে আসছে যে তোমার এই পদকটা চালু করে কে বা কত সাল থেকে চালু হয়, কারণ টপিকগুলো তোমার এই গভর্নমেন্ট রিলেটেড আর কি, ঠিক আছে? ওকে, তারপর দেখো এই যে 2016 সালে স্বাধীনতা পুরস্কার প্রাপ্ত চিকিৎসক কে ছিলেন? এখন তোমাকে এটা মুখস্থ করতে হবে না, কারণ এটা মেডিকেল ভর্তি পরীক্ষা 16 প্রশ্ন, যেই বছরের প্রশ্ন সেই বছর থেকে প্রশ্ন আসে। তোমার এই বছর কি প্রশ্ন আসবে যে 2026 সালে স্বাধীনতা পুরস্কার প্রাপ্ত হাসপাতাল কোনটা বা কোন প্রতিষ্ঠানটা পুরস্কার প্রাপ্ত হয়? তাহলে কোন প্রতিষ্ঠানটা? ঢাকা মেডিকেল কলেজ হসপিটাল। আপনারা জানেন, এখন আপনি এই প্রশ্নটা না পড়লে আপনার চলবে, ঠিক আছে? আচ্ছা, তারপর হচ্ছে খেলাধুলার টপিকটা তোমার জন্য 3 স্টার ইম্পর্টেন্ট টপিক। খেলাধুলার টপিকটা থেকে তোমার কি কি পড়া লাগবে? তোমার পড়া লাগবে হচ্ছে বাংলাদেশ প্রথম কবে টেস্ট স্ট্যাটাস, ওয়ান ডে স্ট্যাটাস, আর তোমার হচ্ছে ওয়ার্ল্ড কাপে প্রথম আইসিসি ওয়ার্ল্ড কাপের সদস্যপদ কবে পায়, প্রথম কবে খেলে, কার বিপক্ষে খেলে, কার বিপক্ষে জিতে, এগুলা পড়বা। তারপরে শুধুমাত্র রিসেন্ট ইনফরমেশন পড়বা, ঠিক আছে? আর যেটা বললাম যে ফুটবলের ব্যাপারটা আসলে তোমার মুক্তিযুদ্ধ টপিক থেকে বেশি আসছে। তারপর ধরো আর কিছু ছোট ছোট ধরো দাবার ক্ষেত্রে বা গলফের ক্ষেত্রে ছোট ছোট কয়েকটা অবদান আছে, এগুলো 2-3 পেজের মতো, এগুলো পড়লেই হয়ে যাবে, ঠিক আছে? তারপর কি বললাম? রিসেন্ট ইনফরমেশন। এখন আপনাদের একটা বাংলাদেশের খেলাধুলা পড়ার সবচেয়ে পজিটিভ পার্ট হচ্ছে বাংলাদেশের খেলাধুলা তেমন কোনো আহামরি অর্জন নাই। টু বি ভেরি অনেস্ট, ওই আদিমকালে যা কিছু আছে তারই একটা ইতিহাস আছে, বাট রিসেন্ট কোনো অর্জন নাই। যেরকম বাংলাদেশ তোমার হচ্ছে যখন ওয়ার্ল্ড কাপ চলতেছিল তখন বাংলাদেশ ফার্স্টে তোমার জিম্বাবুয়ের সাথে টেস্ট ম্যাচ খেলে। এখন ওয়ার্ল্ড কাপের আমেজে বাংলাদেশ যে মানে মারা খেয়ে আসতেছে ওটা আমরা দেখি না, বাট কন্টিনিউসলি হারতেছে। তো বাংলাদেশ প্রথম টেস্ট ম্যাচে হারলো জিম্বাবুয়ের সাথে, এবার ওয়ান ডেতে গিয়েও জিম্বাবুয়ের সাথে হেরে আসছে। তো তোমার জন্য খুবই প্লাস পয়েন্ট, মাঝে একটা তো জিতে নাই, তো তোমার এগুলো আলাদা করে মুখস্থ রাখতে হচ্ছে না, জিতলে তোমার জন্য এটা খুবই ইম্পর্টেন্ট হয়ে যেত। যাই হোক, আমাদের বাংলাদেশকে এই ব্যাপারে থ্যাংক ইউ জানানো উচিত যে বাংলাদেশ জিততেছে না। দেখো বাংলাদেশ কবে টেস্ট স্ট্যাটাস লাভ করে? কত সালে? 2000 সালে, ঠিক আছে? ওকে, এরপর দেখো বাংলাদেশ কবে ওয়ান ডে স্ট্যাটাস লাভ করে? ওই সেম প্রশ্নগুলো ঘুরে ফিরে মেডিকেল ভর্তি পরীক্ষা 19-20 আসছে। কবে? 1997 সালে, ডেটটা মনে রাখবা, ঠিক আছে? এরপর দেখো
বাংলাদেশের ঢাকা টেস্ট 2017 সালে অস্ট্রেলিয়াকে কত ব্যবধানে পরাজিত করে? যেহেতু বাংলাদেশ পরাজিত করছে তুমি বুঝতে পারতেছো, এটা এই জন্য ইম্পর্টেন্ট। কিন্তু কেন ইম্পর্টেন্ট? কারণ 2017 সালের কাহিনী 2017 সালে মেডিকেল ভর্তি পরীক্ষা আসছে। সো ব্যাপারটা আশা করি আপু তোমাকে বুঝতে পারছি। যেই বছর 26 সালে যদি বাংলাদেশের কোনো অর্জন থাকে সেটাই তোমার মেডিকেল ভর্তি পরীক্ষা আসবে, না থাকলে আসবে না, শেষ। ঠিক আছে, ওকে। আচ্ছা, এরপর দেখো, এটা মেডিকেল ভর্তি পরীক্ষা 13-14 সালে আসছে যে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান কত সালে প্রতিষ্ঠা হয়। আচ্ছা, তো এটা 1986 সালে প্রতিষ্ঠা, 18 এপ্রিল। আপনারা কি জানেন এটা কোথায় অবস্থিত? কেউ কি জানেন? কমেন্ট করেন তো, ইউটিউবে আর ফেসবুকে বোথ কমেন্ট করেন তো বিকেএসপি কোথায় অবস্থিত। আচ্ছা, এরপর দেখো তোমার শিক্ষা, বিজ্ঞান, তথ্য প্রযুক্তি, এই তিনটা টপিক মিলায় তোমার 2 স্টার ইম্পর্টেন্ট টপিক। শিক্ষা, বিজ্ঞান, তথ্য প্রযুক্তি 2 স্টার ইম্পর্টেন্ট টপিক। ঠিক আছে, শিক্ষা থেকে এই পর্যন্ত হাইয়েস্ট এটাই প্রশ্ন আসছে তোমার হচ্ছে প্রথম শিক্ষা কমিশন কে গঠন করেছে। ঠিক আছে, এর বাদ বাকি শিক্ষা টপিকে তেমন কিছু আসে না। বিজ্ঞান তথ্য প্রযুক্তি থেকে মাঝে মাঝে কিছু প্রশ্ন চলে আসে, এগুলো মোটামুটি আপনারা সবই পারেন। দেখো বাংলা ভাষার প্রথম সার্চ ইঞ্জিনের নাম কি? পিপিএল। এগুলো সব আপনার আইসিটি পড়ে আসে না? আইসিটি পড়ায় পরে মাথা নষ্ট করে ফেলছে আপনাদের। এগুলো সব আপনার মোটামুটি পারেন। মেডিকেল ভর্তি পরীক্ষা 23-24 প্রশ্ন। তারপর দেখো আলোকিত মানুষ তৈরি কোন সংগঠনের উদ্দেশ্য? ছোটবেলা আপনারা ভ্রাম্যমাণ লাইব্রেরি দেখছেন না? তো বিশ্ব সাহিত্য কেন্দ্রের মিনি স্লোগান হচ্ছে আলোকিত মানুষটাই। ওকে, এটা দেখো, এটা কিন্তু অনেকবার বিসিএস এ আসছে, ডিউতে আসছে, এরপর গিয়ে ডেন্টাল ভর্তি পরীক্ষা আসছে। এরপর দেখেন বাংলাদেশের প্রথম শিক্ষা কমিশন কি? 21-22 মেডিকেল ভর্তি পরীক্ষা আসছে, ডক্টর কুজুদ্দিন শিক্ষা কমিশন। ঠিক আছে, আচ্ছা। তারপর দেখেন এখান থেকে আরেকটা প্রশ্ন, সেটা হচ্ছে বাংলাদেশে কোন গবেষক পাটের আঁশ থেকে পচনশীল পলিমার ব্যাগ তৈরিতে পদ্ধতি উদ্ভাবন করে? তো অধ্যাপক মোবারক আহমেদ খান, তাকে এই বছর কিন্তু স্বাধীনতা পুরস্কার দেওয়া হয়। ঠিক আছে, তো দেখেন এই যে আপনার বাংলাদেশের বিজ্ঞান ক্ষেত্রে কিন্তু অর্জন খুবই কম। ঠিক আছে, কেউ পাটের জিনোম সিকোয়েন্সকে আবিষ্কার করেছে, কেউ জুট প্লাস কটন মিলে জুটন তৈরি করেছে। তো এই যে কিছু স্পেসিফিক কয়েকটা আছে না, অল্প কয়েকটা পড়ে গেলে আপনার বিজ্ঞান টপিক থেকে কমন পড়ে যাবে। ঠিক আছে, এগুলো থেকে মোটামুটি একটু কমই আসে প্রশ্ন। আচ্ছা, তারপর দেখো 2014 সালে চিকিৎসা বিজ্ঞানে নোবেল পুরস্কার পেয়েছেন কে? এটা 14-15 সেশনে প্রশ্ন আসছে। তো আপনার 26 সালে কে নোবেল পুরস্কার পেয়েছে? গত বছর মাচাদো পেয়েছিলেন, তো এই বছর কে পাবে সেটা আপনার জন্য ইম্পর্টেন্ট, জাস্ট ওইটুকু ইম্পর্টেন্ট। এরপর দেখো ওরাল, এটা হচ্ছে তোমার চিকিৎসা ক্ষেত্রে। ঠিক আছে, চিকিৎসা ক্ষেত্রটা আবার আপনার জন্য 3 স্টার ইম্পর্টেন্ট, কারণ আপনি জানেন আপনি মেডিকেল ভর্তি পরীক্ষা দিচ্ছেন, তো আপনার জন্য অবশ্যই চিকিৎসা ক্ষেত্রটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট থাকবে। ওরাল পোলিওর প্রতিষেধক কে আবিষ্কার করে? ওরাল পোলিও ভ্যাকসিন, এই ভ্যাকসিনটা থেকে আমাদের মেডিকেল ভর্তি পরীক্ষা এইভাবে প্রশ্ন আসে, নিচের কোনটা জীবন মৃত ভ্যাকসিন? দেখো ওইভাবে প্রশ্ন আসে যে এটা কে প্রথম আবিষ্কার করে। তো এটা না ওরাল পোলিও ভ্যাকসিনটা তোমার হচ্ছে প্রথম, এই যে দেখো ডেন্টাল ভর্তি পরীক্ষা 6-7 তখনই হচ্ছে ওরাল পোলিও ভ্যাকসিনটা প্রথম আবিষ্কার করা হয়, এবং তখন থেকে বাচ্চাদেরকে এগুলো খাওয়ানো হচ্ছে। এই কারণে পোলিও এখন মোটামুটি বাংলাদেশের মধ্যে তেমন কেস পাওয়া যায় না। তো এটা তোমার হচ্ছে প্রথম সেরিন আবিষ্কার করে, এটা অত বেশি ইম্পর্টেন্ট না এখন। তারপর দেখো ইপিআই কর্মসূচিতে সর্বশেষ অন্তর্ভুক্ত টিকা কোনটা? এটা মেডিকেল ভর্তি পরীক্ষা 23-24 আসছে, এবং তখন ছিল তোমার এইচপিভি, হিউম্যান প্যাপিলোমা ভাইরাসের সবচেয়ে লাস্ট অ্যাডেড টিকা। কিন্তু আপনাদের শুনে খুবই ভালো লাগবে যে 2025 সালে 12 অক্টোবর টিসিভি, টাইফয়েড কনজুগেট ভ্যাকসিন নামে নতুন একটা ইপিআই শিডিউলে ভ্যাকসিন অ্যাড হয়েছে। ঠিক আছে, তো এই কারণে আপনার জন্য এই প্রশ্নটা আর ভ্যালিড নাই, কারণ আপনি এখন থেকে পড়বেন যে ইপিআই শিডিউলের মধ্যে সর্বশেষ টিকা অ্যাড হয়েছে টিসিভি, টাইফয়েড কনজুগেট ভ্যাকসিন, যেটা 12 অক্টোবর 2025 সালে অ্যাড হয়েছে। ঠিক আছে, এরপর দেখেন বিশ্ব স্বাস্থ্য সংস্থা কর্তৃক কালাজ্বর নির্মূল করার ক্ষেত্রে বাংলাদেশ প্রথম দেশ হিসেবে স্বীকৃতি লাভ করে কত তারিখে? 1 অক্টোবর 2023 সালে। বেসিক্যালি তোমার 2023 সালটা আমাদের স্বাস্থ্য সেবার ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ বছর ছিল, কারণ এই বছর আমরা দুইটা দেশের দুইটা রোগের জন্য নির্মূল হয়ে গেছে এটা স্বীকৃতি পায়। একটা হচ্ছে তোমার ফাইলেরিয়া, আর তোমার হচ্ছে কালাজ্বর। কিন্তু এই যে কয়েকদিন আগে আমাদের আসলে আরএফএসটি ডে ভিজিট চলতে, তখন আমরা তোমার ইনফেকশনাস ডিজিজ হসপিটালে গিয়ে দেখছি কালাজ্বরের পেশেন্ট আছে। আসলে বাংলাদেশ থেকে কালাজ্বর নির্মূল হয় না এখনো। ঠিক আছে, আচ্ছা এক মিনিট। এরপর দেখেন আমাদের আজকে লাস্ট প্রশ্ন বাংলাদেশ টপিকের মধ্যে, বিশ্ব স্বাস্থ্য সংস্থা কর্তৃক 2016 সালে ঔষধ প্রতিরোধী কোন রোগের চিকিৎসার নির্দেশিকা বাংলাদেশ উদ্ভাবিত পদ্ধতিকে স্বীকৃতি দেওয়া হয়েছে? এটা দেখেন মেডিকেল ভর্তি পরীক্ষা 18-19 প্রশ্ন। তো এই যে দেখেন রিসেন্ট বছর যদি কিছু হয়ে থাকে ওগুলা থেকে আপনার প্রশ্ন আসতেছে, যেহেতু আপনার এখন রিসেন্ট বছরের মধ্যে ওরকম কিছু নাই, আপনার পড়তে হবে না। আপনি হাইজিটা পড়তে পারেন, ওই যে ফাইলেরিয়া কালাজ্বর নির্মূল হয়ে গেছে, টিসিবি ভ্যাকসিন আসছে, এগুলাই পড়বেন, আর কিছু বাংলাদেশ টপিক থেকে পড়তে হবে না। তাহলে বাংলাদেশ টপিক থেকে এইটুক পড়তে হবে। এটা কি আপনাদের ক্লিয়ার? ক্লিয়ার হলে আমাকে জানান ক্লিয়ার। কোন কোন টপিক ইম্পর্টেন্স দিয়ে পড়বেন, এটা কি ক্লিয়ার? কোন কোন টপিক ইম্পর্টেন্স দিয়ে পড়বেন ক্লিয়ার হলে আমাকে জানান, না হলে কোনো সমস্যা থাকলে আমাকে বলেন। আমরা এখন ইন্টারন্যাশনাল টপিকটার মধ্যে চলে যাব। আমি এখানে আহামরি কিছু পড়াবো না, জাস্ট টপিকটা দেখাবো এখান থেকে তোমাদেরকে।
আচ্ছা, যারা যারা আছে একটু কমেন্ট করো যে আপু আমি বুঝতে পারছি আমার বাংলাদেশ টপিক থেকে কি কি পড়তে হবে, তাহলে এখন আমি ইন্টারন্যাশনাল টপিকটা একটা ওভারভিউ দিয়ে দিব। ক্লিয়ার? তাহলে এখন বাংলাদেশ টপিক কিন্তু আপনার জন্য বেশি ইম্পর্টেন্ট। আপনার 70% কোয়েশ্চেন বাংলাদেশ টপিক থেকে আসবে। যদি ধর ইন্টারন্যাশনাল থেকে না আসলে তো পুরো 100% কোয়েশ্চেন বাংলাদেশ টপিক থেকে আসবে। সো বাংলাদেশ টপিকটার উপর আপনার হাফেজ হয়ে যেতে হবে, পুরো হাফেজ হয়ে যাবে। এবং আপু যেভাবে ক্যাটাগরি করে দিয়েছি, ইম্পর্টেন্স দিয়ে একটা একটা করে চ্যাপ্টার শেষ করবেন। ইভেন যেটা আপু বারবার বলতেছি, থিওরি থেকে বেশি এখন প্র্যাকটিসের উপর বেশি জোর দিবা। ওকে, তাহলে দেখো এখন ইন্টারন্যাশনাল টপিকের মধ্যে আপু তোমাকে এমসিকিউ আর আলাদা করে দেখাচ্ছি না, আপু জাস্ট তোমাকে টপিকগুলো বলে দিচ্ছি। কারণ এমসিকিউ আসলে দেখা গেলে মেডিকেল ভর্তি পরীক্ষা তোমার 17-18 আগে থেকে তোমার ইন্টারন্যাশনাল টপিকটা ছিল, সো প্রচুর পরিমাণ প্রশ্ন চলে আসে। তা আপু তোমাকে জাস্ট টপিকটা বলে দিচ্ছি। হ্যাঁ, তুমি এই টপিক অনুযায়ী যে কোনো বই, তুমি যে বই ফলো করো না কেন সেই বইয়ের টপিকগুলো পড়লে হয়ে যাবে। ফার্স্টে চলে আসে আন্তর্জাতিক সংস্থা এবং সংগঠনগুলো। আন্তর্জাতিক সংস্থার মধ্যে তোমার অবশ্যই জাতিসংঘের যে সংস্থাগুলো আছে, জাতিসংঘের বিভিন্ন অঙ্গ সংস্থা, এগুলো সদর দপ্তর কোথায় অবস্থিত, কত সালে প্রতিষ্ঠা হয়েছে, এবং যদি কোনো গুরুত্বপূর্ণ অবদান থাকে সেগুলো পড়তে হবে। যেরকম ধরো বাংলাদেশ একটা জাতিসংঘের একটা অঙ্গ সংস্থা ইউনিমগের মধ্যে বাংলাদেশ তোমার নিয়মিতভাবে কাজ করছে 1988 সাল থেকে। যেহেতু বাংলাদেশ ইনভলভ আছে, এই টপিকটা আমাদের জন্য ইম্পর্টেন্ট। তো আন্তর্জাতিক সংস্থা পড়ার সময় এটা খেয়াল করবো যে ওদের রিসেন্ট কোনো অ্যাচিভমেন্ট আছে কিনা, জাতিসংঘের সংস্থাগুলো অবশ্যই ভালো করে পড়বা। আর রিসেন্ট ধরো ওয়ার্ল্ড ইস্যুর মধ্যে ওরা কোনো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতেছে কিনা, ঠিক আছে? এই টপিকগুলো তোমার জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট এবং এগুলো তোমার এমসিকিউ হিসেবে প্রচুর পরিমাণ আসে, ঠিক আছে? তারপর চলে আসে বিশ্বের আলোচিত যুদ্ধ বিপ্লব। যেবার মেডিকেল ভর্তি পরীক্ষা অ্যাড হলো সেইবারই তোমার প্রশ্ন আসছে এই যে গাজার ফিলিস্তিনি যে যুদ্ধ হচ্ছে, ফিলিস্তিন ইসরায়েল যুদ্ধ, এখান থেকে তোমার প্রথম প্রশ্ন আসছে প্রথম কবে হামলা হয়, 7 অক্টোবর 2023 সালে। তো দেখো এই যে তোমার ফ্রিকোয়েন্ট টপিক থেকে, রিসেন্ট টপিক থেকে প্রশ্ন চলে আসতেছে। তো দেখো এখন বর্তমানে বিশ্বের আলোচিত যুদ্ধ বিপ্লব কি? ধরো তোমার রাশিয়া ইউক্রেনের যুদ্ধ কিন্তু এখনো চলতেছে, সামনে যে তোমার সুদানের উপর গতবার হামলা করা হলো। তাহলে এই যে তোমার রিসেন্ট যে টপিকগুলোর মধ্যে তুমি দেখতেছো ঝামেলা হচ্ছে, যুদ্ধ চলতেছে, রিসেন্ট কোনো যুদ্ধ বিপ্লব হলে এগুলো তোমাকে একটু আপডেট রাখতে হবে। জাস্ট সুপারফিশিয়ালি এইটুকু কত তারিখ হামলা করা হয়, বা কোনো মিশন যদি থাকে, কোন একটা মিশন নাম দিয়েছে, ধরো হচ্ছে তোমার ভারত পাকিস্তান কয়দিন আগে একটা যুদ্ধ হলো না, সেখানে তোমার মিশনের নাম কি ছিল? অপারেশন সিন্দুর। তো এই যে সিন্দুর কত সালে পরিচালনা করা হয় বা কত তারিখে পরিচালনা করা হয়, এইগুলো তোমার জন্য ইম্পর্টেন্ট, ঠিক আছে? এরপর চলে আসো পদক পুরস্কার সম্মান। না আপু তোমাকে বারবার বলতেছি, এটা তোমার ইন্টারন্যাশনাল টপিক হোক বাংলাদেশ টপিক হোক, এই টপিকটা তোমার জন্য ভেরি 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 ইম্পর্টেন্ট, ঠিক আছে? নোবেল প্রাইজ টপিকটা যেরকম খুব ইম্পর্টেন্ট, কোনো গুরুত্বপূর্ণ সম্মান না যেটা ধরো বাংলাদেশের জন্য অনেক গুরুত্বপূর্ণ বাট ইন্টারন্যাশনাল জন্য অনেক ইম্পর্টেন্ট, সেগুলো তোমার জন্য ভালো করে পড়তে হবে। বিজ্ঞান ও তথ্য প্রযুক্তি এই টপিকটা মোটামুটি তুমি বলতে পারো 2 স্টার। আপনি কিন্তু সিরিয়াল করে দিচ্ছি কোনটা বেশি ইম্পর্টেন্ট, সেগুলো আসলে উপরে রাখার চেষ্টা করেছি। ক্রোনোলজিক্যালি আস্তে আস্তে তোমার গুরুত্ব কমতেছে। বিজ্ঞান ও তথ্য প্রযুক্তি টপিকটা মোটামুটি ইম্পর্টেন্ট। এগুলো থেকে ধরো রিসেন্ট বিশ্বের মধ্যে কোনো কিছু উদ্ভাবন হয়েছে, কোনো একটা অ্যাচিভমেন্ট হয়েছে, ঠিক আছে, কোনো একটা ইনোভেশন করে ফেলছে, এই টপিকগুলো থেকে ইন্টারন্যাশনাল টপিক তোমার প্রশ্ন আসে, ঠিক আছে? তারপর যে খেলাধুলার মধ্যে এই বছরে আপনাদের ওয়ার্ল্ড কাপ গেল না, সো ওয়ার্ল্ড কাপ সম্পর্কে আপনার পুরো আপডেট রাখতে হবে। মেডিকেল ভর্তি পরীক্ষা অত ডিটেলস প্রশ্ন আসে না, স্টিল আপনি কি আপডেট হবে কয়টা দেশে হয়েছে, 3টা দেশে হয়েছে, কত তারিখ শুরু হয়েছে, কত তারিখ শেষ হয়েছে, কে বিশ্বকাপ জিতেছে, ঠিক আছে, কে ম্যান অফ দ্য ম্যাচ, এই সব কিছু, কে গোল্ডেন বুট জিতেছে, কে গোল্ডেন বল জিতেছে, এই প্রত্যেকটা আপডেট আপনাকে রাখতে হবে। এবং আমরা মিডলজি থেকে আমি পুরো একটা আলাদা ওয়ার্ল্ড কাপের উপরে ক্লাস দিব, ঠিক আছে? এরপর দেখে বিশ্বের শিল্প সাহিত্য বিখ্যাত ব্যক্তিত্ব সংস্কৃতি, এই টপিকটা মোটামুটি তোমার 2 স্টার ইম্পর্টেন্ট টপিক। ধরো মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্ন আসছে আ ব্রিফ হিস্ট্রি অফ টাইম, এই বইটা লেখক কে? স্টিফেন হকিং, আমরা সবাই জানি। তুমি দেখতে পাচ্ছ গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব আছে বা গুরুত্বপূর্ণ বই, গুরুত্বপূর্ণ সাহিত্য, বা ধরো কোনো গুরুত্বপূর্ণ স্থাপনা, ধরো টুইন টাওয়ার তোমার টুইন টাওয়ার কবে ধ্বংস হয়েছে, এইসব যে গুরুত্বপূর্ণ ইনসিডেন্ট গুলো, গুরুত্বপূর্ণ সংস্কৃতি, এইগুলো থেকে মোটামুটি মেডিকেল ভর্তি পরীক্ষায় প্রশ্ন আসে, তাও খুবই কম, বুঝছো? এই জন্য আপু তোমাকে দেখো 6 নাম্বার দিয়েছি। 7 নাম্বারে দেখো তোমার সবচেয়ে লাস্টে বিশ্বের পরিচিতি সভ্যতা। বিশ্বের কিছু ব্যাবিলনীয় সভ্যতা ছিল, ফিনিশের সভ্যতা ছিল, এটা খুবই রেয়ারলি মানে সবচেয়ে লাস্টে পড়বে এই টপিকটা। তারপর দেখো 8 নাম্বার যেটা সাম্প্রতিক বিশ্ব, এটা তার বারবার বলতে আমি মুখে ফেনা তুলে ফেলছি, প্রশ্ন আসলে রিসেন্ট ইনফরমেশন থেকে আসবে, ঠিক আছে? সো এটা তোমার সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট দিয়ে পড়বা। আর চলে আসে তোমার 5 মার্কের মানবিক গুণাবলীর নৈতিকতা। তো আমি আমাদের স্টুডেন্টদেরকে গতবার হচ্ছে আইকিউ সলভ করাইছিলাম, যে একটু আইকিউ সলভ করে যায়, কারণ বিসিএস তোমার হচ্ছে এই টপিক থেকে মানসিক দক্ষতা থেকে মোটামুটি তোমার আইকিউ আসে, বাট মেডিকেল ভর্তি পরীক্ষায় তোমার আইকিউ রিলেটেড কিচ্ছু আসে না। আসছে কি, তোমার বন্ধু ফেল করেছে, এখন তুমি তাকে কিভাবে সান্ত্বনা দিবা, অমুক খেলা জিতেছে, সে তার কোন গুণাবলীর জন্য খেলা জিতেছে। সো মানবিক গুণাবলী টপিকটা নিয়ে এখন কোনো প্যারা খাবা না, এই টপিকটা তুমি না পড়ে গেলেও ইজিলি পারবা। এখান থেকে মোটামুটি আমরা জিওলজি বইয়ের মধ্যে যেরকম প্র্যাকটিস অ্যাড করেছি, তুমি যেখান থেকে করো সেখান থেকে মোটামুটি প্র্যাকটিস করলে বিসিএস এর প্রশ্নের মধ্যে এরকম কিছু প্র্যাকটিস থাকে। ধরো
একটা লাইনের মধ্যে গরিব মানুষ, গরিব পেশেন্ট এবং বড়লোক পেশেন্ট একসাথে দাঁড়াইছে। এখন গরিব যে, তার অবস্থা খুবই সিরিয়াস, এখন তুমি তাকে কাকে আগে চিকিৎসা দিবা? অবশ্যই যে যার অবস্থা বেশি গুরুতর। তো এই ধরনের প্রশ্ন মোটামুটি মেডিকেল ভর্তি পরীক্ষা আসে। সো আজকে ক্লাস এখানেই আমি এন্ড করছি। তো আপনারা একটু বলেন যে আপু আমি বুঝছি আমার জিকে কি কি পড়তে হবে, জিকে কিভাবে পড়তে হবে, এন্ড আমি আপনাকে আজকে কত তারিখ রে? আজকে কি রে ভাই, দিন দুনিয়ার কোনো খবর নাই কেন আমার? আজকে হচ্ছে তোমার আজকে কত তারিখ? আজকে কি 6 তারিখ বাই এনি চান্স? হ্যাঁ, আজকে কালকে তো 5 আগস্ট গেল। তো আজকে 6 আগস্ট আমি ক্লাস নিলাম। আপনি আমাকে প্রমিস করবেন আপু ইনশাআল্লাহ অক্টোবরের 6 তারিখের মধ্যে আপনি আমার জিকে সিলেবাস পুরো কমপ্লিট দেখবেন। আপনি যেভাবে যেভাবে বলেছেন আমি সেভাবে পড়বো এবং আমি পরীক্ষা দিব, আমি অনেক প্র্যাকটিস করবো। তোমাদেরকে আরেকটা জিনিস আমি একটু বলে দিই, সেটা আমি আমার অ্যাডমিশন সময় করতাম, সেটা হচ্ছে প্রশ্ন প্র্যাকটিস করার জন্য বিভিন্ন সোর্স আছে, ঠিক আছে? আমি একটা মানে আপনি বুঝেন যে আমি কিন্তু মোটামুটি আমার বাসায় আমার বোন জব পরীক্ষা দিত, তো আমার বাসায় অনেক জিকে বই ছিল। তারপর আমি বিভিন্ন ফ্রেন্ডের থেকে তোমার কোচিং এর প্রশ্ন কালেক্ট করতাম। এছাড়াও আমি এখানেও থামি নাই, আমার একটা টেলিগ্রাম চ্যানেল আছে জিকে ফোবিয়া নামে। আমি চ্যানেলটা জানি না এখন এক্সিস্ট করে কিনা, আমার এখন চ্যানেলের সাথে কোনো সম্পর্ক নেই। তো আমার সময় চ্যানেল থেকে আমি প্রচুর হেল্প পেয়েছিলাম। আমি জাস্ট একটা এক্সাম্পল দিলাম, জিকে ফোবিয়া নাম, ঠিক আছে? তো জিকে ফোবিয়া চ্যানেলটার মধ্যে আমি গিয়ে করতাম কি প্রত্যেক রাতে ঘুমানোর আগে এই চ্যানেল থেকে বসে বসে মানে কিছু দেওয়া থাকতো, পোল দেওয়া থাকতো, পোলের মধ্যে এমসি গুলো সলভ করতাম। ওই এমসি গুলো তোমার কি বিভিন্ন বিসিএস এর প্রশ্ন, জব প্রশ্ন, ভার্সিটি প্রশ্নগুলো ওরা বারবার দিত। তা আমি জাস্ট একবার করে ধরো ঘুম আসতেছে না, দিতাম। বিশ্বাস করে প্রত্যেকবার আমার 10টার মধ্যে 4-5টা করে ভুল হতো, বাট আমি কখনো ডিমোটিভেট হতাম না। আমি যখন আচ্ছা শিখি, সমস্যা নেই, মনে রাখলাম না রাখলে, বাট পড়ে যাই, পরীক্ষা হলে মনে পড়ে যায়। এবং খুবই অবাক করার ব্যাপার হচ্ছে মেডিকেল ভর্তি পরীক্ষা দিতে যাওয়ার আগের দিন রাতের বেলা আমার খুব প্যানিকের কারণে ঘুম আসতেছিল না, পরে আমি বসে বসে জিকে ফোবিয়া চ্যানেল থেকে মনে হয় 100টা নাকি 200টা এমসিকিউ জাস্ট বসে বসে পোল সলভ করে গেছি। হ্যাঁ, আমি ওখান থেকে পুরো 4টা হুবহু কমন পাইছি। সো দ্যাটস দ্য থিং, যে আপনি সবসময় প্র্যাকটিসের উপর নিজেকে রাখবেন, নিজের ব্রেনকে সবসময় স্টর্মিং এর উপর রাখবেন, ব্রেনকে ক্লান্ত হতে দিবেন না, ঠিক আছে? জিকে জিনিসটা পড়বেন, ভুলবেন, আজকে পড়বেন, কালকে ভুলবেন, কালকে পড়বেন, আবার ভুলে যাবেন, এরকম ভাবেই চলবে সাইকেলটা। এন্ড এইভাবেই চলে আসছে, আমরা সবাই এভাবে পড়ে আসছি। তোমরা একটা জিনিস শুনো, যে আমি তোমাদের ক্লাস নিতে আসার আগেও আমার মিনিমাম তোমাদের ক্লাস নিতে আসার 4 থেকে 5 ঘন্টা নিজে সেলফ স্টাডি করে তোমাদের ক্লাসে নিতে আসতে হয়, ঠিক আছে? কারণ আমি দেখো, আমি কিন্তু জিকে মেডিওলজিতে 3 বছর ধরে পড়াচ্ছি। তারপর শুধু 3 বছর ধরে বিভিন্ন ব্যাচে ক্লাস ছাড়া আমার আলাদা ভিডিও করা বা আলাদা ক্লাস নেওয়া, তারপর বিভিন্ন ধরনের বই পড়া, স্লাইড সাজানো, সবকিছু করি, স্টিল আমার কাছে মনে হয় আমি ভুলে যাচ্ছি। আমার বারবার পড়ে পড়ে নিজেকে মনে রাখার লাগে। সো তুমি 3 মাসে পড়ে হাফেজ হয়ে যাবে, এছাড়া এই জিনিসটা ডিলিউশনাল, ঠিক আছে? সো তুমি চেষ্টা করবে প্রত্যেকদিন নিজেকে অল্প অল্প করে চর্চা রাখার জন্য। আগের দিন পরের দিন পড়তে বসার আগে আগের দিনের পড়াটা 10 মিনিটের রিক্যাপ করে নেবে যে আগের দিন আমি কি কি পড়েছি। এর বাদ বাকি আর কিচ্ছু লাগবে না। নিজের উপর কনফিডেন্স রাখো, তুমি পারবে ইনশাআল্লাহ, ঠিক আছে? জাস্ট আমাকে হ্যাঁ, তো আমাকে একটা জিনিস আজকে এখানে যারা যারা যতজন লাইভ দেখছো, আমি দেখতে পাচ্ছি ইউটিউবে ভালো সংখ্যক মানুষ লাইভ দেখছো, প্লাস হচ্ছে আমাদের যারা ফেসবুকে দেখছো, তারা আমাকে আজকে প্রমিস করে যাও যে আপু আমি জিকে নিয়ে 2 মাস সিরিয়াস থাকবো। আজকে 2 দিন তেল দেখাইলাম, এরপরের দিন আবার নিভে যাবো, এরকম করবো না আপু। আমি 2 মাস খুব সিরিয়াস থেকে পড়াশোনা করে তারপর আপনাকে জানাবো যে আমার কোনো সমস্যা আছে কি নাই। আমি এতদিন 3 বছর ধরে মেডিওলজিতে পড়াচ্ছি, এত স্টুডেন্টকে এনকাউন্টার করেছি যারা আসলেই থরলি মানে ছিল। কেউ আমি দেখি না যে জিকেতে কখনো খারাপ করেছে বা ওদের কখনো ডিপ্রেশন আসছে। যারা একদিন পরে 2 দিন ভুলে যায়, তাদের মানে যারা ধরো কন্টিনিউয়াস থাকে না, তাদের জন্য তো সমস্যা হয়ে যায়, ঠিক আছে? সো আজকে ক্লাস করে আশা করি আপনাদের হেল্প হয়েছে। তো আচ্ছা, আমি হচ্ছে এখনো ড্রাইভে আপলোড দেই নাই স্লাইডগুলা। আমি হচ্ছে স্লাইডটা আপলোড দিয়ে তারপর হচ্ছে আমার মডারেটরকে জানাই দিচ্ছি, ঠিক আছে? এগুলো আপলোড দিয়ে আমি মডারেটরকে জানাই দিচ্ছি, তারপর হচ্ছে তোমরা আমাদের পেজে মেসেজ দিলে হচ্ছে পেয়ে যাবা, ঠিক আছে? ওকে, আল্লাহ হাফেজ সবাইকে, আল্লাহ হাফেজ, ভালো থাকো, সুস্থ থাকো। আর যদি কোনো কিছু নিয়ে ধরো আপু এটার একটু ক্লাস দেন বা আপু এটা নিয়ে ভালো করে, আচ্ছা আমি তোমাদের সাথে আজকে একটা প্ল্যান শেয়ার করেছি, যারা এখানে লাইভ আছো তারা শুনে যাও। সেটা হচ্ছে আমি ভাইয়াকে কালকে বলছিলাম যে আমাদের পেইড ব্যাচের বাইরে যারা আছে আমাদের স্টুডেন্ট, তো ধরেন ও কোনো কারণে আমাদের পেইড ব্যাচে ক্লাস করতে পারছে না, এখন পেইড ব্যাচে অবশ্যই আমরা এক্সট্রাই পড়াবো, 1.5 ঘন্টার মতো ক্লাস থাকে পেইড ব্যাচে। তো যারা আমাদের পেইড ব্যাচের বাইরে, তাদের জন্য হচ্ছে ধরো আপু আজকে তোমাদের যেই টপিকগুলো পড়াইছি, দেখো আমি এখানে কিছু সিলেক্টিভ কোয়েশ্চেন নিয়ে আসছি, ঠিক আছে? তো আমি চেষ্টা করব তোমাদের এরকম সিলেক্টিভ টপিকের উপরে
কয়েকটা কোয়েশ্চেন সাজিয়ে দেওয়ার জন্য এবং ওই কয়েকটা কোয়েশ্চেনের উপর তোমাদের আলাদা করে 20-30 মিনিটে ক্লাস দিতে, যে এই কয়েকটা এমসিকিউ পড়ে যায়, এর মধ্যে মোটামুটি তোমার কমন পড়ে যাবে। আর আমি ওই রকম এমসিকিউ সলভ করে চুজ করে আনবো এবং ওই রিলেটেড কিছু ইনফরমেশন বলবো। তো এগুলো আসলে আমি আমার পেজে দিব, এই মেডলজি পেজে আসবে কিনা আমি সেটা শিওর না, যদি আসে তাও আমি তোমাদেরকে জানিয়ে দিব। তো আমার পেজের যারা আমার পেজ চিনো তারা তো দেখছে ফারিয়ার অফ মেড আর্ট, তো ওখানে ফলো দিয়ে রাখতে পারো। এটা এই মাস থেকে শুরু হবে আর কি, 2-3 মাস টানা চলবে। সেটা হচ্ছে প্রত্যেকটা চ্যাপ্টার ভিত্তিক, যে চ্যাপ্টারগুলো আমি তোমাদেরকে বলছি এই চ্যাপ্টার ভিত্তিক ইম্পর্টেন্ট এমসিকিউ ক্লাসগুলো আসবে, ঠিক আছে? ওকে, সো আল্লাহ হাফিজ।